অবশ্যই। আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ইন্টারঅ্যাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার অ্যান্ড অ্যাবজর্পশন অফ রেডিয়েশনস। আজকের টপিকটা রেডিওলজির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কারণ হচ্ছে এই টপিক থেকে এক্সামে অ্যাটলিস্ট 2 থেকে 3টা কোশ্চেন আপনারা পাবেনই। আর এই টপিকটা একদম বেসিক টপিক রেডিওলজির। মানে এই টপিকটা আপনারা বুঝে রাখবেন এবং পরীক্ষার সময় মোটামুটি টার্গেট করতে হবে 99 থেকে 100% আমরা এই টপিকটা থেকে কারেক্ট অ্যান্সার দিব। এখন শুরুতেই চলে যাচ্ছি প্রথম টপিক, যেটা শুরুতে আমরা নামগুলো জেনে নিব। বেসিক ইন্টারঅ্যাকশন বিটুইন এক্স রে ফোটন উইথ ম্যাটার কি কি আছে, টোটাল হচ্ছে 6টা টাইপ। এক নাম্বার হচ্ছে কোহেরেন্ট স্ক্যাটারিং অর ইন্টারঅ্যাকশন, ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন, কম্পটন ইন্টারঅ্যাকশন, পেয়ার প্রোডাকশন, ট্রিপলেট প্রোডাকশন, ফটো ডিসইন্টিগ্রেশন। এখন এই স্লাইডে মাত্র 6টা নাম, কিন্তু এই স্লাইড থেকেই দেখা যায় যে প্রত্যেকবারই একটা না একটা কোশ্চিন আসে। তাহলে কথা হচ্ছে যে কোশ্চিন গুলো কিভাবে আসে, কোশ্চিন গুলো একটু ঘুরায় আসে। যেমন ধরেন যে আপনাদের সিঙ্গেল বেসডে আসে প্রায় প্রায় যে হুইচ অফ দি interactions are most commonly occurred in diagnostic radiology, অথবা আসতে পারে হুইচ ওয়ান ইজ দি মোস্ট কমন ইন্টারাকশন ইন ডায়াগনস্টিক রেডিওলজি। আমাদের রেডিওলজিতে মোস্ট কমন ইন্টারাকশন হচ্ছে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন। যদি সিঙ্গেল বেসডে এটার সাথে আরো অন্য 4টা অপশন থাকে, অবশ্যই আপনাদের অ্যান্সার দিতে হবে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন। আর আরেকটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন মোস্ট কমন, সেকেন্ড মোস্ট কমন ইন্টারাকশন ইন ডায়াগনস্টিক রেডিওলজি হচ্ছে কম্পটন ইন্টারাকশন। এখন আমাদের কোশ্চিনে প্রায় দেখা যায় যে 2টা এন্ড দিয়ে আসে সিঙ্গেল বেসডে, তখন একটু কনফিউশন রাইজ করে অনেকের মধ্যে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, কোশ্চিনটা আগে দেখাই। এই যে এটা আমাদের বার আসছিল, হুইচ ইন্টারঅ্যাকশনস আর মোস্ট কমনলি ইউজড ইন রেডিওলজি ফর ডায়াগনস্টিক পারপাস, মানে কোন ইন্টারঅ্যাকশন গুলো মোস্ট কমনলি ইউজড হয় ইন রেডিওলজিতে ডায়াগনস্টিক পারপাসে। এক্ষেত্রে এন্ড দিয়ে অনেকেই ফটো ইলেকট্রিক মোস্ট কমন এটা ইনভ্যারিয়েবলি সবাই জানে, কিন্তু কম্পটনটাও যে হয় বা কম্পটনটা যে সেকেন্ড মোস্ট কমন এটা যদি না জানা থাকে, অনেকেই দেখা গিয়েছিল ফটো ইলেকট্রিক এন্ড পেয়ার প্রোডাকশন অ্যান্সার দিয়েছিলেন। কারণ হচ্ছে যে পেয়ার প্রোডাকশন সম্পর্কে পরে জানবেন, রেডিওলজিতে একটা ইউজ আছে এটার, কিন্তু বেসিক্যালি যদি কোশ্চেনটা এরকম আসে তখন অবশ্যই অ্যান্সার হবে ফটো ইলেকট্রিক অ্যান্ড কম্পটন ইন্টারাকশন। কারণ ডায়াগনস্টিক রেডিওলজিতে বইয়ের ভাষায় পেয়ার প্রোডাকশনের কোনো রোল নাই। তাহলে যদি আমাদের একটা সিঙ্গেল বেসড আসে তখন অ্যান্সার হবে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন। যদি আমাদের এরকম এন্ড দিয়ে থাকে যে কোশ্চিনটা আমি দেখালাম, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি ফটো ইলেকট্রিক অ্যান্ড কম্পটন ইন্টারাকশন। আর যদি মাল্টিপল চয়েস বা ট্রু ফলস এর ভেতরে থাকে হুইচ ইন্টারাকশনস অকার ইন রেডিওলজি ডায়াগনস্টিক রেডিওলজি, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সার হবে ওপরের 3টা। যখনই ডায়াগনস্টিক রেডিওলজি ইউজ করা হবে তখন জাস্ট ওপরের 3টা অ্যান্সার হবে, বাকিগুলো সব ফলস হবে। তাহলে যদি আমাদের সিঙ্গেল বেসডে আসে তখন আমরা কোহেরেন্ট, ফটো ইলেকট্রিক আর কম্পটন এই 3টায় ট্রু দিব। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কোহেরেন্ট স্ক্যাটারিং এর মানে খুব একটা রোল নাই ডায়াগনস্টিক রেডিওলজিতে, কিন্তু যদি ট্রু ফলসে আসে তখন আমাদের যেহেতু বইয়ে লেখা আছে আমরা অবশ্যই এই 3টার নাম মেনশন করব। আমি এই যে নিচে লিখে দিয়েছি, অনলি ফার্স্ট 3 আর রিলেভেন্ট অর রিলেটেড টু ডায়াগনস্টিক রেডিওলজি, এই জিনিসটা একটু মাথার মধ্যে ঢুকাই নিবেন সবাই। আর হচ্ছে মোস্ট কমনলি ইউজড ইন রেডিওথেরাপি, এখন আমাদের সাবজেক্টের সাথেই কিছুটা রিলেটেড হচ্ছে, রেডিওলজির সাথে ট্রিটমেন্ট পারপাসে যে পোর্শনটা আমাদের সেটা হচ্ছে বলতে গেলে রেডিওথেরাপি। রেডিওথেরাপিতে আমাদের মোস্ট কমনলি ইউজ হয় কোন ইন্টারাকশনটা, কম্পটন ইন্টারাকশন। যদিও আমাদের সাবজেক্টে এই কোশ্চিনটা দেওয়ার কথা না, তারপরেও যদি কোশ্চিনের ক্ষেত্রে এই জন্য অবশ্যই ভালোভাবে কোশ্চিনটা পড়বেন। এফসিপিএস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সময় থাকে অনেক বেশি, আর হচ্ছে কোশ্চিন থাকে কম, কারণ হচ্ছে পুরাটাই ব্রেনের খেলা এবং আপনাকে খুব ঠান্ডা মাথায় পড়ে পড়ে প্রতিটা ওয়ার্ড পড়ে অ্যান্সার করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মোস্ট কমন দেখে আমি খুশি হয়ে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন দিয়ে দিলাম, কিন্তু কোশ্চিনের লাস্টে ছিল রেডিওলজি না রেডিওথেরাপি, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ঠিক আছে, এই জন্য সিঙ্গেল বেস গুলো অ্যাটলিস্ট কোশ্চিনটা 2 থেকে 3 বার, প্রয়োজনে 4-5 বার পড়ে ঠান্ডা মাথায়
সিঙ্গেল বেসড গুলো অ্যাটলিস্ট অ্যান্সার করবেন, হ্যাঁ, কারণ অনেক সময় এই জিনিসগুলো একটু ভেবে চিন্তে অ্যান্সার করলে আল্লাহর রহমতে একটাও ভুল হবে না এবং এখান থেকে 2টা মার্কস আপনি ইজিলি ক্যারি করবেন। তাহলে এখন যদি আমরা বলি যে মোস্ট কমন ইন্টারাকশন ইন ডায়াগনস্টিক রেডিওলজি অর রেডিওলজি বললে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন, আর যদি বলে মোস্ট কমন ইন্টারাকশন ইন রেডিওথেরাপি তখন হয়ে যাবে অ্যান্সারটা কম্পটন ইন্টারাকশন। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন আসছিল, এটা মোস্ট প্রবাবলি আমাদের বার আসছিল কিনা আমার খেয়াল নাই, বাট কোশ্চেনে দেখেছিলাম হুইচ আর দি ইন্টারাকশনস বিটুইন ফোটন এন্ড ম্যাটার। এখন হচ্ছে তাহলে কোশ্চেনটাকে একটু খেয়াল করেন যে কোন ইন্টারাকশন গুলো ফোটন আর ম্যাটারস এর ভেতরে হয়। এখানে আমরা দেখছি যে এই 6টা ইন্টারাকশন হচ্ছে আমাদের ফোটন আর ম্যাটারের ভেতরে হয়, আমরা জানি। কিন্তু এগুলোর সাথে ট্রু ফলসে যখন এই কোশ্চেনটা থাকবে তখন কিন্তু মানে অ্যান্সারে থাকবে যে আপনাদের ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন আর ব্রিমস রেডিয়েশনটাও ঢুকাই দিবে। পরীক্ষার সময় মাথা গরম থাকলে বা পড়ার সময় কনসেপ্ট ক্লিয়ার না করলে আপনারা কিন্তু মনে করবেন যে সবগুলোই হয়, কিন্তু আসলে না। ফোটনের সাথে ম্যাটারের ইন্টারাকশন হচ্ছে সবসময় এই 6টা, মাথার মধ্যে গেঁথে নিতে হবে। আর আমাদের যেটা ব্রিমস রেডিয়েশন আর ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন ওগুলোতে কিন্তু বেসিক্যালি ইলেকট্রন ইন্টারাক্ট করছিল অ্যাটম গুলোর সাথে, সেই ক্ষেত্রে কিন্তু ফোটনের ইন্টারাকশন হচ্ছিল না। আমরা গত ক্লাসে আলোচনা করেছি এক্স রে প্রোডাকশনের সময় যে বিমস রেডিয়েশন আর ক্যারেক্টারিস্টিক দুটাতে ইলেকট্রন ইন্টারঅ্যাক্ট করছিল ম্যাটারের অ্যাটমের সাথে। আর আমাদের এখন ইন্টারাকশন গুলো আমরা যে আলোচনা করছি আজকের 6টা সেগুলো হচ্ছে ম্যাটারের সাথে ফোটনের ইন্টারাকশন। আচ্ছা, এখন আমাদের 1 নাম্বার ইন্টারাকশন যেটা কোহেরেন্ট স্ক্যাটারিং, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ রেডিওলজিতে যেহেতু এটা মানে প্র্যাকটিক্যাল ইউজ খুব একটা হয় না। 2 স্টার বা 1 স্টার আমি রেখেছি, মোটামুটি টপিকটা সম্পর্কে একটা আইডিয়া রাখবেন, অনেক বেশি ডিটেলস পড়ার দরকার নাই কোহেরেন্ট থেকে। এটা 2 স্টার দিয়ে পড়বেন আপনারা পড়ার সময়। এখন কোহেরেন্টের কিছু নাম আছে, কি কি নাম? আনমোডিফাইড স্ক্যাটারিং, ক্লাসিক্যাল অর ওয়েভ পার্টিকেল ইন্টারাকশন, ইলাস্টিক ইন্টারাকশন। এখন আনমোডিফাইড কেন বলা হয়? কারণ হচ্ছে যে এক্ষেত্রে কি হয়, রেডিয়েশনটা মানে যে মানে ইন্টারেক্টিং রেডিয়েশনের যে ফোটন গুলো তাদের কোনো মানে তারা শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হয়, এদের কোনো ওয়েভলেন্থ চেঞ্জ হয় না বা এনার্জিতে চেঞ্জ হয় না। আমি একটু পরে ছবি দেখে এটা বুঝাই দিব। আর হচ্ছে এটা 2টা টাইপস আছে, একটা হচ্ছে থমসন স্ক্যাটারিং আর একটা হচ্ছে রেলি স্ক্যাটারিং। এখন এই 2টা স্ক্যাটারিং কি এটা আমি একটু পরে বলে দিচ্ছি। এখন কোহেরেন্ট স্ক্যাটারিং এর ক্ষেত্রে মেন যে জিনিসটা মনে রাখতে হবে, এক্ষেত্রে আমাদের যেটা ইনসিডেন্ট ফোটন কোনগুলোকে বলে, যেই ফোটন গুলো দিয়ে ইন্টারাকশন হচ্ছে, মানে যে ফোটনটা বাইরে থেকে আসছে, মানে আমরা যে আমাদের টপিকটার নাম ইন্টারাকশন অফ মানে ম্যাটার উইথ ফোটন, সেই ফোটন বা যেটা ইনসিডেন্ট ফোটন সেইটা হচ্ছে ভেরি লো এনার্জি হয়, মানে এক্সট্রিমলি লো এনার্জি ফোটন অর রেডিয়েশন ইজ ইনভলভড। এই যে এটা হচ্ছে একটা কোহ্যারেন্ট স্ক্যাটারিং হচ্ছে এখানে বেসিক্যালি কি হচ্ছে, ইনসিডেন্ট ফোটন মানে যে ইন্টারঅ্যাক্টিং ফোটন বা রেডিয়েশন বলেন, প্রতিটা রেডিয়েশন তো একটা মানে এনার্জি অনেক ফোটন নিয়ে তৈরি, সেই ফোটন গুলো যে ফোটনটা আসছে এই ইনসিডেন্ট ফোটনটা হচ্ছে ভেরি লো এনার্জি অর এক্সট্রিমলি লো এনার্জি। এই ফোটনটা এখন আমাদের অ্যাটমে আসছে, এসে এরা কিন্তু আগের ইন্টারাকশনের কথা মনে করেন যে গত দিনের ক্লাসের ব্রিমস বা ক্যারেক্টারিস্টিকের মতো কোনো ইলেকট্রন বা কিছুর সাথে ইন্টারাক্ট করছে না, এদের এনার্জি এত কম, এরা এসে জাস্ট হচ্ছে অ্যাটমটাকে সামান্য একটু এক্সাইটেড বা অসিলেট করে, মানে এই পুরো অ্যাটমটা একটু ভাইব্রেট করবে এদের এনার্জিতে। এরপর দেখা যাবে কি কিছু সেকেন্ডের ভেতরে বা মিলি সেকেন্ডের ভেতরেই দেখা যাবে যে এই ফোটনটা বা এই এনার্জিটা অ্যাটমটা আবার হচ্ছে ছেড়ে দিবে বা হচ্ছে রিলিজ করে দিবে, কারণ অ্যাটম তো এক্সাইটেড স্টেটে বেশিক্ষণ থাকতে পারবে না, এটা আবার নর্মাল স্টেটে ব্যাক করতে হবে। তখন দেখা যায় যে ইনসিডেন্ট ফোটনটা আসছিল সেটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে স্ক্যাটার্ড ফোটন উইথ সেম এনার্জি, মানে একই এনার্জির ইনসিডেন্ট ফোটনটা। নর্মালি আমরা চিন্তা করে দেখি যে আমাদের ইনসিডেন্ট ফোটনটা যেহেতু এই ডিরেকশনে আসছিল তাহলে ফোটনটা তো এই ডিরেকশনে চলে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমাদের অ্যাটমটা এই এনার্জিটাকে অ্যাবজর্ব করেছে, এই অ্যাটমটা কিছুক্ষণ অসিলেট করবে বা হচ্ছে ভাইব্রেট করবে, এক্সাইটেড স্টেটে থাকবে, তারপর সেই এনার্জিটা ছেড়ে দিবে, দিয়ে
এনার্জিটা তখন একটু ডিরেকশন চেঞ্জ করে এই দিকে চলে যাবে। স্ক্যাটার্ড ফোটন, স্ক্যাটার জিনিসটাকে আমরা বুঝি, স্ক্যাটারের মিনিং হচ্ছে ছড়ায় যাওয়া, মানে যখন কোনো রেডিয়েশনের ডিরেকশন চেঞ্জ হয়ে যায় একটা মানে দিক থেকে বের হওয়ার পরে, যেটা আর ইফেক্টিভ কোনো কাজে লাগে না ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, সেই জিনিসটার নামই হচ্ছে স্ক্যাটার্ড ফোটন বা স্ক্যাটার্ড মানে হচ্ছে ছড়ায় যাওয়া, মোট কথা মানে যেটা আর সঠিক পথে নাই। নর্মালি তো এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা কিছুক্ষণ অ্যাটমের ভেতরে এই এনার্জিটা অ্যাবজর্ব হয়েছে, হয়ে এনার্জিটা অ্যাটমটাকে অসিলেট করেছে, এরপর এটা স্লাইডলি এটা দিকটা পরিবর্তন করেছে, এই জন্য এটাকে আমরা বলছি স্ক্যাটার্ড ফোটন। আর এই জন্যই এই ইন্টারাকশনটার নাম কোহেরেন্ট স্ক্যাটারিং, মানে কোহেরেন্টে মেনলি হচ্ছে ছড়িয়ে গিয়েছে, জিনিসটা যে ডিরেকশনে ছিল সেই ডিরেকশনটা চেঞ্জ হয়ে গিয়েছে, স্লাইটলি চেঞ্জ হয় ডিরেকশনটা, এই জিনিসটাই হচ্ছে আমাদের কোহেরেন্ট স্ক্যাটারিং। হ্যাঁ, এখন এই যে আমি যে কথাগুলো বললাম সেটাকে জাস্ট অ্যারো আকারে লিখেছি, দেখেন, লো এনার্জি রেডিয়েশন এনকাউন্টারস ইলেকট্রন। আমরা দেখলাম যে লো এনার্জি ফোটনটা, এই যে দেখেন ছবির সাথে মিলাই লো এনার্জি ফোটনটা আসলো, তারপরে কি বলছে, ভাইব্রেশন অফ দি অ্যাটম এট দি সেম ফ্রিকোয়েন্সি অফ দি রেডিয়েশন, যেহেতু আমাদের এই ফোটনের এনার্জির কোনো চেঞ্জ হবে না, এই পুরা ফোটনের এনার্জিটা কিছুক্ষণের জন্য নিয়ে এই অ্যাটমটা ভাইব্রেট করবে, করার পর এরা কি করছে, এরা এই যে এমিশন অফ রেডিয়েশন, রেডিয়েশনটাকে একটু ডিরেকশন চেঞ্জ করে আবার এমিট করে দিল, এবং আলটিমেটলি কি হলো, আলটিমেটলি অ্যাটম রিটার্নস টু ইটস নর্মাল স্টেট, যখন এটা এনার্জিটাকে রিলিজ করে দিবে তখনই অ্যাটমটা এটা নর্মাল স্টেটে ব্যাক করবে, এই জিনিসটাই হচ্ছে কোহেরেন্ট স্ক্যাটারিং। এখন আমরা দুইটা টাইপ পড়লাম, একটা হচ্ছে থমসন আর হচ্ছে রেলি। থমসন কোহেরেন্ট স্ক্যাটারিংটা কি, এটা জাস্ট জানার জন্য, হ্যাঁ মুখস্থ করার দরকার নাই, থমসনে মনে রাখবেন যে জাস্ট একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে ইনসিডেন্ট ফোটনটা, আর থমসন স্ক্যাটারিং মানে হচ্ছে অনলি ওয়ান ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে আমাদের ফোটনটা, ঠিক আছে। আর যখন হচ্ছে আমাদের ফুল অ্যাটমের সব ইলেকট্রন গুলো মানে কোঅপারেটিভ ভাবে বা একসাথে কাজ করবে ইনসিডেন্ট ফোটনটা বা এর ওপর, তখন সেটার নাম হচ্ছে আমাদের রেলি স্ক্যাটারিং। এইটাকে আমি শর্টকাটে লিখেছি, জাস্ট এই পয়েন্ট আপনার মনে রাখবেন, থমসন স্ক্যাটারিং মানে সিঙ্গেল ইলেকট্রন, when সিঙ্গেল ইলেকট্রন ইন্টারাকশন অকার্স যদি থাকে কোশ্চেনে, তখন থমসন স্ক্যাটারিং হবে, আর রেলি স্ক্যাটারিং এ ইন্টায়ার ইলেকট্রনস অফ অ্যান অ্যাটম ইনভলভ থাকে। আচ্ছা, এখন প্রপার্টিসটা কি আমরা একবার চিন্তা করে দেখি, যে এটা একই সেম ছবি, একটা ইনসিডেন্ট ভেরি লো এনার্জি ইনসিডেন্ট ফোটন আসলো, এসে এটা হচ্ছে তার ডিরেকশনটা চেঞ্জ করে বের হয়ে গেল আবার, কিন্তু এক্ষেত্রে কি কোনো ইলেকট্রন বের হয়েছে? না, কোনো ইলেকট্রনকে এরা নক আউট করতে পারেনি, কারণ এই ফোটনটার এনার্জি তো খুবই কম। আর আমরা জানি যে কোনো মানে এক্স মানে কোনো একটা ফোটনের বা যদি কোনো একটা ইলেকট্রনকে নক আউট বা বের করে দিতে হয়, যেমন আমরা ক্যারেক্টারিস্টিকে পড়েছিলাম, তখন সেই ইনসিডেন্ট ফোটনের এনার্জি অবশ্যই ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়ে ইকুয়াল বা বেশি হতে হবে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কিন্তু ইলেকট্রনের ওপর কোনো ইন্টারাকশন নেই, এই জিনিসটাই হচ্ছে প্রপার্টিজ এর ভেতরে লেখা হয়েছে, ইলেকট্রন নট রিমুভ। যেহেতু ইলেকট্রন রিমুভড হয়নি, তাহলে কোনো আয়োনাইজেশন হবে না, কারণ আমরা কি জানি আয়োনাইজেশন কাকে বলে, আয়োনাইজেশন হচ্ছে এমিশন অর অ্যাডিশন অফ ইলেকট্রন, তাই না, এখানে কোনো ইলেকট্রন বেরও হচ্ছে না, কোনো ইলেকট্রন ঢুকছেও না, তাহলে দেখেন নো অর মিনিমাল লস অফ এনার্জি, মানে বলা যায় যে কোনো এনার্জি চেঞ্জ হচ্ছে না, নো লস অফ এনার্জি বললেই ঠিক থাকবে। আর হচ্ছে ভেরি লো এনার্জি অফ রেডিয়েশন ইজ ইনভলভ, মানে হচ্ছে খুবই লো এনার্জি ফোটন বা ইনসিডেন্ট ফোটনের কথা এখানে বলা হয়েছে। একই পয়েন্ট গুলো বারবার বারবার বলার কারণ একটাই, যেন আপনাদের ব্রেনে গেঁথে যায়। এই কোহেরেন্ট ইন্টারাকশনটা কতটুকু হয়, অনলি লেস দেন 5%, লেস দেন 5% হয় হচ্ছে কোহেরেন্ট ইন্টারাকশন, যেটা মানে বাস্তবে ডায়াগনস্টিক পারপাসে খুবই নেগলিজেবল। এটা কি বলছে, বলছে ইট অকার্স হোয়েন দেয়ার ইজ এনার্জি অফ এক্স-রে ইজ স্মল ইন রিলেশন টু আয়োনাইজেশন এনার্জি অফ দি অ্যাটম। এটা ভেরি লো এনার্জি রেডিয়েশনের ক্ষেত্রে হয়, ইউজুয়ালি লেস দেন 10 কিলো ইলেকট্রন ভোল্ট বা তারও কমে আমাদের হচ্ছে কোহেরেন্ট ইন্টারাকশনটা হতে পারে। কোহেরেন্ট ইন্টারাকশন থেকে কোশ্চেন আসবে না, এটা জাস্ট জানার জন্য বেসিক্যালি, যদিও 2 স্টার দিয়েছি আমি, আপনারা শুধুমাত্র এই ছবিটা মাথায় রাখবেন।
আমি যে ছবিটা দেখালাম সবচেয়ে ভালো হয় এই ছবিটাকে মাথায় রাখবেন যে একটা ইনসিডেন্ট ফোটন আসলো, সে বের হয়ে গেল, কোনো ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করলো না, আর হচ্ছে বের হওয়ার সময় এটা ডিরেকশনটা স্লাইটলি চেঞ্জ হলো কিন্তু এনার্জি লেভেলটা সেম থাকলো। এই যে কোহেরেন্ট স্ক্যাটারিং, ইনসিডেন্ট এক্সরেটা আসছে, স্ক্যাটার্ড আকারে পড়ে বের হয়ে যাচ্ছে, ওয়েভলেন্থ দুটারই সেম। এটা একটা ভালো ছবি কোহেরেন্ট স্ক্যাটারিং এর। এই যে আমাদের ইনসিডেন্ট এক্সরেটা আসছে, এটার ওয়েভলেন্থ ছিল ল্যামডা, আবার এখানে যেটা রিলিজ হচ্ছে এই স্ক্যাটার্ড ফোটন সেটার ওয়েভলেন্থ ল্যামডা, আর শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে এই ফোটনটার, কিন্তু অন্য কিচ্ছু হচ্ছে না, অ্যাটমের ওপর এটার কোনো ইফেক্ট নাই, অ্যাটমটা আলটিমেটলি আনচেঞ্জ থাকলো। এখন আমরা চলে আসি আমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এবং মানে অলমোস্ট প্রতিবারই একটা মাল্টিপল মানে অ্যান্সার কোশ্চেন বা একটা ট্রু ফলস থাকে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন থেকে। আমাদের সময় ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন থেকে একটা ট্রু ফলস ছিল, একটা সিঙ্গেল বেসডও ছিল। তার মানে চিন্তা করেন ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন একটা হাফ পেজের সমান টপিক, কিন্তু টপিকটার ইম্পর্টেন্স কত, যে 100 মার্কের কোশ্চেনে 4 মার্কস ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনের মতো একটা ছোট টপিক থেকে আসছে। এই জন্য ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন অবশ্যই পড়বো, পরীক্ষার আগের দিন অবশ্যই রিভিশন দিয়ে যাব। ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন ইনফিনিটির চেয়েও বেশি স্টার বলা যায় রেডিওলজিতে। এখন ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে আমি ফার্স্টে ছবি দেখে বুঝাই আপনাদের, দেন আমি রিডিং দিয়ে কম্পেয়ার করে দিব। ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনটা কখন হবে? ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন যে কোনো ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন সেলে হবে, আর হচ্ছে মানে ফোটন, যে ইন্টারঅ্যাক্টিং ফোটন আসবে সেটার এনার্জি কত থাকবে। এখন ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন যেটা, সেটা সাধারণত হাইলি বাউন্ড শেল যেটা সেটাতে হয়। আমরা জানি কি ইলেকট্রন বাইন্ডিং এনার্জি কোন শেলে সবচেয়ে বেশি, আমি এটা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। ইলেকট্রন বাইন্ডিং এনার্জি মানে হচ্ছে যে শেলের ইলেকট্রন গুলো সবচেয়ে বেশি নিউক্লিয়াস দিয়ে অ্যাট্রাক্ট হয় সেই এনার্জিটা, মানে ইলেকট্রনটাকে রিমুভ করতে যে এনার্জিটা দিতে হয় সেটাই হচ্ছে ইলেকট্রন বাইন্ডিং এনার্জি। এখন নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে আমাদের কোন শেল? কে শেল। তার মানে ইলেকট্রন বাইন্ডিং এনার্জি সবচেয়ে বেশি থাকবে কোন শেলে? কে শেলে। এই জন্য 80% ইন্টারঅ্যাকশনটা কে শেলে বেশি হয়। আচ্ছা, আমরা এটাও তো বুঝেছি না যে কে শেলে কেন ইলেকট্রন বাইন্ডিং এনার্জি সবচেয়ে বেশি, কারণ এটা যেহেতু নিউক্লিয়াসের সবচেয়ে বেশি কাছে, আর আমরা জানি যে পজিটিভ নিউক্লিয়াস অবশ্যই নেগেটিভ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, আর যেহেতু এটার ডিস্টেন্স সবচেয়ে কাছে তার মানে এটার অ্যাট্রাকশন সবচেয়ে বেশি হবে, আর যেটা সবচেয়ে বাইরের লেয়ারে সেটার উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা সবচেয়ে কম হবে। এই নিউক্লিয়াস যে অ্যাট্রাক্ট করে ইলেকট্রনটাকে ধরে রেখেছে এবং ইলেকট্রনটাকে সেপারেট করতে সেই পরিমাণ এনার্জিটা দিতে হয়, এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বাইন্ডিং এনার্জি। তাহলে আমাদের হাইলি বাউন্ড বা হাই ইলেকট্রন বাইন্ডিং এনার্জি শেল যেটা মানে কে শেল, কে শেলে আমাদের হবে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন। ইউজুয়ালি 80% ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনই হয় কে শেলে। এছাড়া কিন্তু এমন না যে শুধু কে শেলেই হবে, এল এম এসব শেলেও হতে পারে, কিন্তু আমাদের মানে মোস্ট কমন হচ্ছে কে শেল। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোহ্যারেন্টের ক্ষেত্রে আমরা কি পড়লাম যে ভেরি লো এনার্জি ফোটন গুলো ইন্টারঅ্যাক্ট করছিল কোথায়, মানে ইন্টারঅ্যাক্ট করছিল। আর আমাদের যেটা ফটো ইলেকট্রিক সেখানে তাহলে আমাদের ফোটনের এনার্জিটা কেমন হবে? আমাদের ফোটনের এনার্জিটা হবে স্লাইটলি হায়ার দেন, সবচেয়ে বেশি ইন্টারাকশন হবে যদি ফোটনের এনার্জিটা স্লাইটলি হায়ার দেন দি ইলেকট্রন বাইন্ডিং এনার্জি অফ দ্যাট শেল হয়। মানে এই ফোটনের ইলেকট্রন বাইন্ডিং এনার্জিটা মানে ফোটনের এনার্জিটা যদি ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়ে স্লাইটলি বেশি হয়, মানে অনেক বেশি বেশি হলে কিন্তু অন্যান্য ইন্টারাকশন হবে, একটু পরে আলোচনা করব আমরা। যদি আমাদের একটু বেশি হয় মানে ইলেকট্রন বাইন্ডিং এনার্জির কাছাকাছি থাকবে এবং একটু বেশি হবে, তখন আমাদের সবচেয়ে বেশি হবে হচ্ছে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন। এই কথাটা এখানে বলেছে যে an incoming x-ray photon knocks out tightly bound orbital electron usually k shell। tightly bound orbital electron মানে আমি বুঝালাম যে tightly bound মানে হচ্ছে মানে মোর বা হচ্ছে হাইস্ট ইলেকট্রন বাইন্ডিং এনার্জি যে লেয়ারটা সেই লেয়ারটার কথা বলেছে। কোথায় হচ্ছে এটা? কে শেলে। দি এনার্জি অফ এক্স রে ফোটন মাস্ট বি লিটিল মোর, মানে
খুবই কম বেশি থাকতে হবে। একেবারে কম থাকলে কিন্তু ইন্টারাকশন হবে না, কোহেরেন্টের দিকে চলে যাবে। এই জন্য মানে যদি সামান্য একটু বেশি থাকে, আবার অনেক বেশি হলে কম্পনের দিকে চলে যাবে। একটু পরে আমরা আলোচনা করব, তখন ক্লিয়ার হবে। স্লাইটলি লিটিল মোর দ্যান দি বাইন্ডিং এনার্জি অফ অরবিটাল ইলেকট্রন। এখন কি হবে, তাহলে এই ফোটনটা আসলো, এসে ফোটনটা এই লেয়ারের সাথে আমাদের ইন্টারঅ্যাক্ট করলো, করে ফোটনটা কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে কি হচ্ছে যে এই যে ফোটনটা আমাদের, আচ্ছা আমি আঁকায় দেখাই। বেসিক ইন্টারাকশনটা হচ্ছে আমাদের, এটা আমাদের ইনসিডেন্ট ফোটনটা আসলো, এসে এটা হচ্ছে ইনার মোস্ট শেলের যে ইলেকট্রন বা কে শেল, যেটা কে শেলের ইলেকট্রনটাকে এটা হচ্ছে মানে আঘাত করলো, যেটা এটার এনার্জিটা ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়ে সামান্য বেশি, যার জন্য কি হলো, এটা ইলেকট্রনটাকে বের করে দিবে। আমরা তো জানি যে কোনো একটা ফোটনের ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়ে একটু বেশি হলে সেটা ইলেকট্রনটাকে নক আউট করে দিবে। এখন এইটা ইলেকট্রনটাকে নক আউট করে দিল, কিন্তু এটা এটার বাকি এনার্জিটা এটাও ইলেকট্রনটাকে দিয়ে দিল, যেটার মাধ্যমে এটার হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে আমরা কাইনেটিক এনার্জি পেল ইলেকট্রনটা। তার মানে কি, যে এই ফোটনের এনার্জিটা টোটালি হচ্ছে দিয়ে দিল এই ইলেকট্রনটাকে, কিছুটা দিয়ে এটা ইলেকট্রন বাইন্ডিং এনার্জির সমান ইলেকট্রন দিয়ে এরা ইলেকট্রনটাকে বের করে দিল আগে শেল থেকে, এরপর এরা ইলেকট্রনটাকে মোটিলিটি দিল এটার বাকি যে এনার্জিটা ছিল সেইটা দিয়ে। মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল ফোটনের এনার্জিটা এর ইলেকট্রন বাইন্ডিং এনার্জি আর যে কাইনেটিক এনার্জি সেটা সমান হবে। মানে বেসিক থিওরিটা এরকম। আমরা তো এটা জানি যে শক্তি কখনো মানে ধ্বংস করা যায় না, এটাকে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, এবং যে কোনো রিয়াকশনের শুরুর এবং শেষের শক্তি সবসময় ইকুয়াল থাকবে। এটা হচ্ছে আমাদের ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা মানে খুব বেসিক একটা কথা, যে মানে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, এবং শক্তিটাকে শুরুর এবং শেষে শক্তির অ্যামাউন্টটা সমান থাকবে। তাহলে আমাদের ফোটনের যে এনার্জি বা শক্তি ছিল সেটা কমপ্লিটলি অ্যাবজর্ব করে নিল এই ইলেকট্রনটা, করে হচ্ছে ইলেকট্রন বাইন্ডিং এনার্জির সমান এনার্জি তো পেয়েই গেল যেহেতু এটার এনার্জি বেশি ছিল, এটা দিয়ে সে ইলেকট্রন বাইন্ডিং এনার্জিটাকে ওভারকাম করে আমাদের ইলেকট্রনটা বের হয়ে গেল। আবার একই সাথে যে এক্সট্রা এনার্জি ছিল সেটা দিয়ে এটা কাইনেটিক এনার্জি পেল। এখন কথা হচ্ছে যে এই ইলেকট্রনটার নাম কি, এই যে ইলেকট্রনটা বের হলো সেটার নাম হচ্ছে ফটো ইলেকট্রন। যেহেতু ফটো ইলেকট্রিক ইন্টারাকশনের মাধ্যমে প্রডিউস হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে ফটো ইলেকট্রন। এখন এই ফটো ইলেকট্রনটা কিন্তু পরিবেশে থাকবে না, মানে এটা খুব দ্রুতই মানে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ওই ম্যাটারের ভেতরেই বা আশেপাশে এটা অ্যাবজর্ব হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। কারণ পরিবেশে তো কখনোই সিঙ্গেল ইলেকট্রন থাকতে পারবে না, এটা অবশ্যই বিক্রিয়া করবে বা অ্যাবজর্ব হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে যদি বলে ফটো ইলেকট্রনের ফেট কি, এটা আলটিমেটলি অ্যাবজর্ব হয়ে যাবে, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে, কিছু মানে সেকেন্ড বা মিলি সেকেন্ডের ভেতরে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। এখন ফটো ইলেকট্রিক ইন্টারাকশনের ক্ষেত্রে তাহলে এই কথাটাই লিখেছে, ফোটন ডিসঅ্যাপিয়ার গিভিং আপ অল ইটস এনার্জি টু দি ইলেকট্রন, দি ইলেকট্রন নক আউট ফ্রম ইটস অরবিট ইজ কল্ড ফটো ইলেকট্রন। যেটা আমি দেখালাম যে এই ইলেকট্রনটাকে সব এনার্জি দিয়ে দিল, ইলেকট্রনটা নক আউট হলো, এইটার নাম হচ্ছে আমাদের ফটো ইলেকট্রন। এখন এই পোর্শনটা হচ্ছে সবচেয়ে মানে একটু বোঝার জিনিস, আর আমাদের গত ক্লাস যদি বুঝে থাকি তাহলে এটা বোঝা কোনো ব্যাপারই না। এখানে টোটালি ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা যদি আমরা ভালোভাবে বুঝে থাকি প্রিভিয়াস ক্লাসে, এটা আমরা ইজিলি বুঝতে পারবো যে কি হচ্ছে দি অ্যাটম। আচ্ছা আমরা এখন জানলাম কি, যে অ্যাটমটার এখন একটা এমটি অরবিটাল ইলেকট্রন আছে, তাহলে the electron from other orbit will jump into the shell. This produce characteristic radiation within the object being imaged. This cascade of electron will continue until the atom fills its empty shell. মানে কি, মানেটা হচ্ছে যে আমাদের এক্ষেত্রে গত ক্লাসে কি আমরা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন বুঝেছিলাম, বুঝলে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন আমরা টোটালি ফটো ইলেকট্রিক ইফেক্ট না, আমরা এটাকে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনের একটা ছবি হিসেবে চিন্তা করি, যে আমাদের একটা ওখানে ছিল ইলেকট্রন, এখানে আমরা ইলেকট্রনের জায়গায় এটা আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট না, এটাকে আমরা ভাববো এখন ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। ইনকামিং ফোটনের জায়গায় এই ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনে ইলেকট্রন ছিল, হ্যাঁ বাকিটা সেম।
আমাদের ইনকামিং ফোটনটা আসলো, এখানে এসে এটা হচ্ছে এনার্জিটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেল এই ইনকামিং ফোটনটা, হয়ে এই এনার্জিটা দিয়ে এটা একটা ইলেকট্রনকে নক আউট করে দিল। তাহলে কি হলো? তাহলে আমাদের এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হলো না? ডেফিনেটলি একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে আমাদের এখানে। এখন এই ভ্যাকেন্সিটা আমরা তো জানি যে ইলেকট্রনের ভ্যাকেন্সি তৈরি হয়, মানে এটা একটা ভ্যাকেন্ট জায়গা। ভ্যাকেন্সি তৈরির মানে হচ্ছে ওই অ্যাটমটা তখন এক্সাইটেড স্টেটে চলে গিয়েছে, অ্যাটমটা তখন পজিটিভলি চার্জ হয়ে গিয়েছে ইলেকট্রনটাকে ত্যাগ করে। কিন্তু আমরা তো জানি যে এনভায়রনমেন্টে কি কোনো পজিটিভ চার্জ থাকতে পারে বা কোনো নেগেটিভ চার্জ আলাদা থাকতে পারে? সবকিছু স্টেবল হতে চায়। তাহলে তখন কি করবে? তখন হচ্ছে এটার ইমিডিয়েট যে পরের শেলটা বা হচ্ছে এল শেল, এই যে এটা আমাদের এল শেল থেকে একটা ইলেকট্রনটা, এল শেল থেকে এই ইলেকট্রনটা জাম্প করবে এইখানে। এখানে যদিও ছবিতে এই জায়গায় দেখানো হয়েছে, মানে এটা এল শেল থেকে এসেছে এই ইলেকট্রনটা। এখন আমরা ক্যারেক্টারিস্টিকে পড়েছি যে যেহেতু এল শেলের ইলেকট্রন বাইন্ডিং এনার্জি বা হচ্ছে আমাদের এল শেলের এনার্জি লেভেল ছিল কম, আর আমাদের কে শেলের এনার্জি লেভেল অনেক বেশি। কে শেলেরটা কত ছিল? 70 কিলো ইলেকট্রন ভোল্ট। আর আমাদের এল শেলেরটা কত ছিল? 11, অনলি 11 না? তাহলে এই দুটার মাইনাস করে যে ফলটা হবে সেই পরিমাণ এনার্জিটা তখন এইখানে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন হিসেবে বের হয়ে যাবে। এই জায়গাটা কি ক্লিয়ার? একটু আগের পড়াটা আমরা মনে করার চেষ্টা করি ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা, তাহলে আমাদের খুবই সোজা হয়ে যাবে যে আমাদের কে শেলে যে ইলেকট্রনটা ছিল যেটা বের হয়ে গিয়েছে সেটার এনার্জি ছিল 70, সেটার এনার্জি ছিল আমাদের 70 মেগা ইলেকট্রন ভোল্ট। আর অপরদিকে আমাদের এল শেলের যে ইলেকট্রন ছিল সেটার এনার্জি ছিল 11। তাহলে এখান থেকে আমাদের কত এনার্জি ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন এমিট হবে? এখান থেকে আমাদের অলমোস্ট 59, না 59 ইলেকট্রন ভোল্ট এনার্জি একটা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন এমিট হবে। এই জিনিসটাই বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে। এবং দেখেন যখন আমাদের এল শেলে একটা, তাহলে আমাদের এল শেল থেকে যদি কে শেল ফিল আপ করে তাহলে এর পরের শেলে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, তখন এর পরের শেল থেকে এসে এই শেলে মানে ভ্যাকেন্সিটা ফিল আপ করবে এবং আরেকটা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন তৈরি হবে। আমরা তো গত ক্লাসে যেহেতু আলোচনা করেছি ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন তো একসাথে কয়েকটা তৈরি হয় আমরা জানি। যে এই ছবিটা ভালোভাবে দেখি, এখানে বেসিক্যালি আমাদের কি হচ্ছে, আমাদের ইনসিডেন্ট ফোটনটা গেল যে এটা আমাদের কে শেলের ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, করে এটা ভ্যানিশ হয়ে গেল, ফোটনটা আর থাকলো না। দেন এইটা এই ইলেকট্রনটাকে নক আউট করলো, করে এই পথে ইলেকট্রনটা বের হয়ে গেল। এই ইলেকট্রনটা হচ্ছে আমাদের, এই যে লাল ইলেকট্রনটা এটার নাম কি? এটা আমাদের ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন কি জিনিস আমরা জানি তো, যেটা বের হয়ে যাচ্ছে সেটাই ফটো ইলেকট্রন। এখন এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হলো, এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার জন্য এল শেলের ইলেকট্রনটা জাম্প করবে কে শেলে। আর যেহেতু এল শেলের এনার্জি লেভেলটা খুবই কম ছিল কে শেলের চেয়ে, বা এল শেলের বাইন্ডিং এনার্জিটা খুবই কম, যে পরিমাণ এটা এর কম এনার্জি নিয়ে আমাদের কে শেলে বসবে, তখন যে এক্সট্রা এনার্জি থাকবে এল শেলের ইলেকট্রনের সেটা সে বের করে দিবে কি হিসেবে? ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন হিসেবে। এই এক্সট্রা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন বুঝিয়েছে, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন, হ্যাঁ এক্স দিয়ে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন বুঝিয়েছে। তাহলে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনের এন্ড প্রোডাক্ট কি পাচ্ছি? ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনের এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি যে একটা আমাদের এই যেখানে 1 নাম্বার যেটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রন বের হলো বা একটা নেগেটিভ চার্জ, তারপরে একটা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন পাচ্ছি। আর আরেকটা জিনিস, এই যে অ্যাটমটা ইলেকট্রনটাকে হারালো তাহলে কি পজিটিভলি চার্জ হয়ে যাবে না? পজিটিভলি চার্জ হবে। তাহলে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা পজিটিভ চার্জ অ্যাটম পাচ্ছি। হ্যাঁ, তাহলে তিনটা জিনিস, এক হচ্ছে আমরা একটা ফটো ইলেকট্রন পাচ্ছি যেটা বের হয়ে গেল, একটা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন পাচ্ছি, আর আরেকটা হচ্ছে অ্যাটমটা নিজেই পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে। এই ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনটা খুব ভালোভাবে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ইন্টারঅ্যাকশনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক ইন্টারঅ্যাকশনটা কিন্তু চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত অ্যাটমটা স্টেবল হবে। এই জিনিসটাই লেখা আছে মূলত ওই জায়গাটাতে। আর এটা হচ্ছে আমাদের এই পয়েন্টগুলো আমাদের
নেওয়া হচ্ছে সেলম্যান থেকে, যেহেতু এখানকার প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো জাস্ট আমরা একবার করে রিডিং দিয়ে বুঝে রাখবো। হ্যাঁ, সেলম্যানের পয়েন্টগুলো আমি স্লাইডে লিখেছি যে ফোটন অর লো এনার্জি ফোটন ইন্টার্স দি অ্যাটম অ্যান্ড কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, যেটা আমরা দেখলাম যে এখানে ফোটনটা ইন্টার করলো, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে কি কোনো স্ক্যাটার্ড ফোটন বের হয়েছে? বের হয়নি কিন্তু। তারপরে কি বলছে, কে শেলের ইলেকট্রনটা বের হয়ে গেল লিভিং এ হোল, এই যে দেখেন এই হোলটা বের বের হলো। অ্যান্ড অ্যাটম হ্যাজ এক্সেস এনার্জি এক্সাইটেড স্টেট, যেহেতু একটা ইলেকট্রন হারায় এটা পজিটিভলি চার্জ হয়ে গেল ফুল অ্যাটমটা, তার মানে এটা এক্সাইটেড স্টেটে চলে গেল। তারপর কি বলছে যে ফোটনের একটু এনার্জিটা ফোটনটাকে ইলেকট্রনটাকে লিবারেট করতে ইউজ হলো, আর বাকিটা কাইনেটিক এনার্জি দিতে। আর এই ইলেকট্রনটার নাম বলছে ফটো ইলেকট্রন। এরপর কি বলছে যে কে শেলের যে মানে ভ্যাকেন্সিটা সেটা ইমিডিয়েট যেটা অ্যাবভ সেল সেখান থেকে এসে ফিল আপ হলো, এবং এখান থেকে একটা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন তৈরি হলো। এই পয়েন্টগুলো কিন্তু আমি আগেও আলোচনা করেছি। হ্যাঁ, এই যে এভাবে এক একটা হোল তার উপরের যে হোলটা সেখান থেকে ফিল আপ হবে। হ্যাঁ, বা এক একটা লেয়ার তার প্রিভিয়াস লেয়ার থেকে ফিল আপ হবে। ঠিক আছে। আর হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে যে মানে টোটাল যে ক্যারেক্টারিস্টিক ফোটন গুলো তৈরি হলো সেটা যদি সব এনার্জি গুলোকে ইকুয়াল করি, তাহলে বাইন্ডিং এনার্জি অফ দি শেল হবে যেখান থেকে ফটো ইলেকট্রনটা অরিজিনেট হয়েছিল, মানে কে শেলের বাইন্ডিং এনার্জি সমান এনার্জি হবে যতগুলো ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন বের হবে একটা ইনসিডেন্ট সবগুলোর সামেশন করলে। ঠিক আছে, এই পয়েন্টগুলো আপনার একটু সেলমেন্টে রিডিং দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমাদের সময় সিঙ্গেল বেস্টে এই পয়েন্টগুলোই আসছিল। হ্যাঁ, যে ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা কিসের সমানুপাতিক কিসের ব্যস্তানুপাতিক, খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা সমানুপাতিক হচ্ছে অ্যাটমিক নাম্বারের কিউবের সমানুপাতিক। ফটো ইলেকট্রিক ইন্টারাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনেট উইথ অ্যাটমিক নাম্বার, ফলস হবে উইথ কিউব অফ অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, কিউব যেন কোশ্চেনে মাস্ট মেনশন থাকে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা মানে পাওয়ার থ্রির সমানুপাতিক, সরাসরি জেড এর সমানুপাতিক না। আবার ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা হচ্ছে আমাদের এনার্জির সাথে ব্যস্তানুপাতিক, এনার্জির কিউবের সাথে ব্যস্তানুপাতিক। কোশ্চেনে কিন্তু স্টেম চলে আসবে, ফটো ইলেকট্রিক ইন্টারাকশন ইজ প্রপোর্শনেট উইথ দি কিউব অফ এনার্জি, তখন কিন্তু অ্যান্সার হবে ফলস। এটা কিন্তু প্রপোর্শনেট না, এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট বা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল যেটাকে বলে উল্টা। ঠিক আছে, মানে ইয়ে না, সমানুপাতিক না, কিন্তু এটা ব্যস্তানুপাতিক। দেন আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো, ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা আমাদের হচ্ছে জেড কিউবের সমানুপাতিক। এই যে রো দিয়ে বোঝানো হয় হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, ফিজিক্যাল ডেন্সিটি অফ দি অ্যাটেনিউয়েটিং মিডিয়াম, অ্যাটেনিউয়েটিং মিডিয়ামের ফিজিক্যাল ডেন্সিটিটারও সমানুপাতিক এটা। এই তিনটা পয়েন্ট আমরা মাথার মধ্যে রাখবো, আর এনার্জি কিউবের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, কিন্তু যেটা আমাদের হচ্ছে ফিজিক্যাল ডেন্সিটি অফ অ্যাটেনিউয়েটিং মিডিয়াম, এটার কিন্তু আপনার সরাসরি সমানুপাতিক, এটার কিউবের না, কিন্তু এটার কিন্তু ডিরেক্ট সমানুপাতিক। আর আরেকটা জিনিস তো আমরা জানি, মোর দ্যান 80% কে শেলে হয়। আর হচ্ছে ইম্পর্টেন্ট ইন ডায়াগনস্টিক রেডিওলজি কত পার্সেন্ট, 75% ইন্টারাকশন কিন্তু আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারাকশন। এই হলো মোটামুটি ফটো ইলেকট্রিক ইন্টারাকশন। এখন যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট ফটো ইলেকট্রিক ইন্টারাকশন থেকে, সেটা হচ্ছে যে আমি ছবি দেখাই আরেকটা। এই যে এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন, মানে আমাদের যে ইনসিডেন্ট ফোটনটা এসেছিল সেটার এনার্জি সমান হবে হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ কে শেল ইলেকট্রন প্লাস কাইনেটিক এনার্জি অফ দি ফোটন, ফটো ইলেকট্রনের সমান। এটা কিন্তু আমি ছবি দেখে কয়েকবার বুঝিয়েছি যে ফোটনের এনার্জিটা যতটা সেটা দিয়ে হচ্ছে এটা প্রথমে ইলেকট্রন বাইন্ডিং এনার্জিটা দিবে ফটো ইলেকট্রনকে, আর বাকি যে এনার্জিটা সেটা দিয়ে কাইনেটিক এনার্জি দিবে। এই দুটার যোগফলের সমান হবে ইনসিডেন্ট ফোটনের এনার্জি। দেন আমাদের এন্ড প্রোডাক্ট কি কি আমি ছবিতে বুঝিয়ে দিয়েছি আপনাদের, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন, ফটো ইলেকট্রন আর একটা পজিটিভ আয়ন, কারণ অ্যাটমটা তো আমাদের ইলেকট্রনটাকে হারিয়ে পজিটিভ আয়নে কনভার্ট হয়েছিল। আর এগুলো কিছু জানার জিনিস যে ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা 4 থেকে 6 টাইম বেশি হয় বোনসে। দেন সফট টিস্যুর চেয়ে বোনসে 4 থেকে 6 টাইম বেশি হয়, যার জন্য আমরা হচ্ছে কন্ট্রাস্ট ভালো পাই। এখন কন্ট্রাস্ট জিনিসটা কি, এটা আমরা ফিউচারে ডিসকাস করবো নেক্সট বা পরের ক্লাসে। কন্ট্রাস্টটা হচ্ছে যে মানে পাশাপাশি দুইটা স্ট্রাকচারকে ভালোভাবে চেনা। ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা যেহেতু বোনসে
4 থেকে 6 গুণ বেশি হয়, যার জন্য আমরা হচ্ছে ভালোভাবে স্ট্রাকচার গুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। আমরা তো জানি যে এক্স রে বা হচ্ছে সিটি সবই কিন্তু সাদা কালো, এমন না যে লাল নীল সবুজ হলুদ কালার, সবই সাদা কালো। এই সাদা কালোটাকে ডিফারেন্সিয়েট করার জন্যই আমাদের হচ্ছে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনটা এই জন্য এত ভালো, কারণ হচ্ছে যে বোনসে যেহেতু 4 থেকে 6 গুণ বেশি এটা হয়। এখন কি বলছে যে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনের ইম্পর্টেন্স কি, যে আপনাদের ফিল্ম কোয়ালিটিটা অনেক ভালো হবে। কেন? কারণ যেহেতু কোনো স্ক্যাটার রেডিয়েশন নাই। স্ক্যাটার রেডিয়েশন মানেটা কি আমরা আলোচনা করলাম, যে যে রেডিয়েশন গুলো দিক চেঞ্জ করে ফেলে, এই রেডিয়েশন গুলো দিয়ে আলটিমেটলি ইমেজ প্রডিউস হয় না, এগুলো জাস্ট ইমেজটাকে নষ্ট করে। যার জন্য যেহেতু আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে কোনো স্ক্যাটার রেডিয়েশন নাই, আর ন্যাচারাল টিস্যু কন্ট্রাস্ট মানে যেহেতু বোনস আর সফট টিস্যুটাকে ডিফারেন্সিয়েট ভালো করা যায়, এই জন্য এটার ফিল্ম কোয়ালিটিটা অনেক ভালো হয় ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন হলে। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কি, পুরা চিন্তা করে দেখেছেন যে পুরো ফোটনটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তার মানে কি যে আমাদের বডিতে অনেক বেশি রেডিয়েশন যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে একদম বেসিক আলোচনা করি, মানে শুরু থেকে, যেহেতু ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা করে ছবি দেখাবো, আপনারা ব্রেনের মধ্যে জিনিসটা একটু মনে করার চেষ্টা করেন। হ্যাঁ, এটা জাস্ট রিভিশনের জন্য। এটা আমাদের একটা অ্যাটম, তাহলে আমাদের এই অ্যাটমে আপনারা চিন্তা করেন ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনটা কোন শেলে হবে, কে শেলে হচ্ছে, এই শেলটাতে হবে আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন। কেন? কারণ এই শেলটা টাইটলি বাউন্ড ইলেকট্রন, এই জন্য এই শেলে হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন হবে। এখন আমাদের যে ফোটনটা আসবে, সেই ফোটনটার এনার্জি কেমন হবে? লো এনার্জি ফোটন হবে। এই ফোটনটা কি করবে? এই ফোটনটা এসে কে শেলের একটা ইলেকট্রনকে নক আউট করে দিবে এবং ফোটনটা কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে যাবে। যে ইলেকট্রনটাকে নক আউট করলো তার নাম কি? ফটো ইলেকট্রন। আর এটার এনার্জি তার সমান এই ফটো ইলেকট্রন নেট যে হচ্ছে ইলেকট্রন বাইন্ডিং এনার্জি আর এটার কাইনেটিক এনার্জি, এই দুটার যোগফল হচ্ছে ইনসিডেন্ট ফোটনের সমান। দেন এখন আমাদের কে শেলে একটা ভ্যাকেন্সি তৈরি হলো। এখন কি হবে? এখন কে শেলের ভ্যাকেন্সিটাকে ফিল আপ করতে হবে, তাছাড়া আমাদের হচ্ছে অ্যাটমটা স্টেবল হবে না। এই জন্য কি হবে? এই জন্য এল শেল থেকে একটা ইলেকট্রন আমাদের কে শেলে আসবে। কে শেলে যখন ইলেকট্রনটা আসবে তখন কি হবে? কে শেলে ইলেকট্রনটা আসলো, আসার পরে আমাদের স্ক্যাটার রেডিয়েশন হবে, যেটা আমার ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন তৈরি হবে। হ্যাঁ, কে শেলে ইলেকট্রনটা আসার পর সেখান থেকে বাকি এনার্জিটা, যেহেতু এল শেলে এনার্জি লেভেলটা ছিল কম আর কে শেলের এনার্জি লেভেলটা ছিল বেশি বা বাইন্ডিং এনার্জি ছিল বেশি, যখন এই রেডিয়েশনটা এখানে আসবে তখন এটা বাকি এনার্জিটা ছেড়ে দিবে, দিয়ে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন তৈরি করবে। দেন কি হবে? দেন এভাবে আমাদের ইন্টারঅ্যাকশনটা চলতে থাকবে। এই হলো আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন, রেডিওলজির ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। একটা বা দুইটা কোশ্চেন আপনি পাবেন। তাহলে আমরা এখান থেকে কি জানবো? মেকানিজমটা জানবো, এন্ড প্রোডাক্ট যে তিনটা হচ্ছে মনে রাখবো। আর আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, সেটা হচ্ছে কার সাথে রিলেশন কি ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনটাকে। আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যে আমাদের যে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন, এটাকে কি দিয়ে এক্সপ্রেস করা হয়? এটাকে হচ্ছে টাও, এই চিহ্নটা দিয়ে এটাকে এক্সপ্রেস করা হয়। পরীক্ষার সময় এই চিহ্ন দেখে ঘাবড়ে যাওয়া যাবে না, এটা কিন্তু এটা সমান ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, ইন্টারঅ্যাকশন। তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? এটা হচ্ছে কার সমানুপাতিক? এটা আমাদের সমানুপাতিক ছিল জেড কিউবের সমানুপাতিক। তারপরে আমাদের হচ্ছে যে মিডিয়ামটার ডেনসিটি, যেটাকে রো দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, এইটার সমানুপাতিক। আর এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কি ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের এনার্জি, যেটা মানে ইনসিডেন্ট ফোটনের যে এনার্জি, সেটার কিউবের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনটা সমানুপাতিক হচ্ছে জেড কিউবের বা অ্যাটমিক নাম্বারের। অ্যাটমিক নাম্বার যত বেশি তত বেশি হবে। তারপর হচ্ছে আমাদের মিডিয়ামটার ফিজিক্যাল ডেন্সিটির সাথে সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হচ্ছে এনার্জির সাথে। হ্যাঁ, এনার্জির ব্যস্তানুপাতিক, কিউবের ব্যস্তানুপাতিক। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। ইনভ্যারিয়েবলি মাল্টিপল চয়েসের অনেকগুলো স্টেম চলে আসবে এই পয়েন্টগুলো থেকে।
বারবার বারবার বলার কারণ এটাই যেন আপনাদের ব্রেনে জিনিসটা গেঁথে যায়। কম্পটন ইন্টারঅ্যাকশন, কম্পটন ইন্টারঅ্যাকশন থেকে কিছু পয়েন্ট আমরা শুরুতেই মনে রাখবো। সেটা হচ্ছে যে এইটা সেকেন্ড মোস্ট কমন ইন্টারঅ্যাকশন ইন ডায়াগনস্টিক রেডিওলজি আর মোস্ট কমন ইন্টারঅ্যাকশন অফ রেডিওথেরাপি। এখন আমাদের কম্পটন ইন্টারঅ্যাকশনটা কখন হবে? আচ্ছা, এখন আমরা কম্পটন ইন্টারঅ্যাকশনের এই ছবিটা ভালোভাবে খেয়াল করি। আমরা কি ফটো ইলেকট্রিকের ছবিটা আমাদের মাথার মধ্যে আছে? কিছু পাওয়া যাচ্ছে? শুরু থেকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে শুরু করি তাহলে আমরা কি পাচ্ছি যে এখানে আমাদের ফোটনটা কোথায় ইন্টারঅ্যাক্ট করছে? আউটার শেলে। খেয়াল করে দেখেন, আউটার শেলে ইন্টারঅ্যাক্ট করছে। আর আমাদের যেটা ছিল, যেটা আমাদের ফটো ইলেকট্রিক ছিল, সেখানে ইন্টারঅ্যাক্ট করছিল ইনার শেলে, না? ইনার শেলের সাথে কোনো রিয়াকশন না, আউটার মোস্ট শেলের ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। আর আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যে কোনো অ্যাটমের আউটার মোস্ট শেলের ইলেকট্রন গুলো লুজলি বাউন্ড, বা সেগুলোকে ফ্রি ইলেকট্রনও বলা হয়। মানে একটু ধাক্কা বা একটু নক করলে এটা চলে যাবে, এটার জন্য আলাদা কোনো এনার্জির দরকার হয় না। মানে আমাদের এইখানে যেমন ফোটনের এনার্জিটা ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়ে স্লাইটলি বেশি হতে হবে, বা হচ্ছে মানে এইরকম কোনো বাধ্যবাধকতা এখানে নাই। তবে কম্পটন ইন্টারঅ্যাকশনটা ফটো ইলেকট্রিকের চেয়ে একটু হায়ার এনার্জিতে হয়। তাহলে আমাদের এখানে ইনকামিং ফোটনটা আসলো, এসে এটা আমাদের যে আউটার শেলের ইলেকট্রনটাকে নক করে দিল, দিয়ে ইলেকট্রনটা আমাদের বের হয়ে গেল। যে ইলেকট্রনটা বের হয়ে গেল সেটা হচ্ছে আমাদের কম্পটন ইলেকট্রন, বা এটার আরো নাম আছে, এটার আরো নাম হচ্ছে রিকয়েল ইলেকট্রন। এই মানে রিকয়েল ইলেকট্রন বা কম্পটন ইলেকট্রন বা স্ক্যাটার্ড ইলেকট্রন একই জিনিস। হ্যাঁ, তাহলে আমাদের ইনকামিং ফোটনটা আসলো, আউটার মোস্ট শেলের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, করে ইলেকট্রনটাকে বের করে দিল। ওখানে যেমন ফটো ইলেকট্রন তৈরি হয়েছিল, এখানে আমাদের তৈরি হলো ইলেকট্রন, মানে কম্পটন ইলেকট্রন। এরপরে কি হবে? এরপরে হচ্ছে আমাদের এই যে ফোটনটা ছিল, আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনে কি হয়েছিল? ইনকামিং ফোটনটা কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে গিয়েছিল, তাই না? মানে ফোটনটা কিন্তু আর কোনো মানে ডিরেকশন চেঞ্জ করেনি, কিন্তু এখানে এটা অল্প একটু এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে কাইনেটিক এনার্জি দিল, আর বাকি এনার্জি দিয়ে এরা স্ক্যাটার্ড রেডিয়েশন বা স্ক্যাটার্ড এক্স রে হিসেবে ডিরেকশন চেঞ্জ করে ফেললো। তাহলে এখানে আমাদের বেসিক কি হলো, যে মোটামুটি একটা মিডিয়াম অর হাই এনার্জি ফোটন আসলো, এসে আমাদের এই আউটার শেলের ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, করার পরে প্রোটনটা আসলো, এসে আউটার শেলের ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, ইলেকট্রনটাকে বের করে দিল, যেটার নাম হচ্ছে কম্পটন ইলেকট্রন বা রিকয়েল ইলেকট্রন। আর আলটিমেটলি ফোটনটা পুরোপুরি অ্যাবজর্ব হলো না, এটা ডিরেকশন চেঞ্জ করে বের হয়ে গেল। আবার আউটার মোস্ট শেলে ভ্যাকেন্সি তৈরি হওয়ার জন্য এইটাও কিন্তু একটা পজিটিভ আয়নে কনভার্ট হলো আমাদের অ্যাটমটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট কম্পটন ইন্টারঅ্যাকশনের। তাহলে দেখো, ইন্টারঅ্যাকশন অফ সাফিসিয়েন্ট অর মিডিয়াম এনার্জি ফোটন, মানে আমাদের অ্যাডিকুয়েট বা মিডিয়াম এনার্জি ফোটনটা ইন্টারঅ্যাক্ট করবে কার সাথে? আউটার মোস্ট শেলের লুজলি বাউন্ড ইলেকট্রনের সাথে। আর আমরা ফটো ইলেকট্রিকের ক্ষেত্রে কি পড়েছিলাম? টাইটলি বাউন্ড ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করছিল। এখন কি হলো? রিমুভাল অফ ইলেকট্রন হলো। এই যে ইলেকট্রনটা রিমুভ হলো সেটার নাম বলছে রিকয়েল, কম্পটন অর স্ক্যাটার্ড ইলেকট্রন, আমি ছবিতে দেখিয়েছি। আর আরেকটা হচ্ছে যে ফোটনটা ডিরেকশনটাকে চেঞ্জ করলো, সেটার নাম হয়ে গেল স্ক্যাটার্ড ফোটন। এটা আরেকটা ছবি। আমরা যদি ঠান্ডা মাথায় ছবিটা একবার দেখেন, কি হলো? আমাদের ইনসিডেন্ট ফোটন অফ সাফিসিয়েন্ট এনার্জি এখানে আসলো, আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রনটাকে বের করে দিল। এই যে এই ডিরেকশনে ইলেকট্রন যেটা বের হয়ে গেল সেটা হচ্ছে এই ইলেকট্রনটা। আর হচ্ছে এই ইলেকট্রনটা, মানে এই যে ইনসিডেন্ট ফোটনটা এসেছিল সেটা আবার ডিরেকশনটা চেঞ্জ করলো, না? এটা হচ্ছে স্ক্যাটার্ড ফোটন হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের আরেকটা জিনিস হচ্ছে, তাহলে এক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে, যে ইনসিডেন্ট ফোটনটা আসছিল সেটার এনার্জি দিয়ে দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে আমাদের মানে যেটা আমাদের কম্পটন ইলেকট্রন, সেটা কাইনেটিক এনার্জি পাচ্ছে, যেহেতু এখানে ইলেকট্রন বাইন্ডিং এনার্জির কোনো কথা নাই, কারণ এদের খুবই কম এনার্জি দিয়ে, বা ফ্রি ইলেকট্রনও বলা হয় আউটার শেলের ইলেকট্রনকে। আর আরেকটা হচ্ছে এটা কিছুটা বাকি এনার্জি দিয়ে এটা নিজে স্ক্যাটার হয়ে গেল।
এটা আরেকটা ছবি, ইনসিডেন্ট ফোটন আসলো, আসার পর স্ক্যাটার্ড ইলেকট্রন বা ইলেকট্রনটাকে বের করে দিল, আর আরেকটা হচ্ছে নিজের দিকটা চেঞ্জ করে এরা হয়ে গেল স্ক্যাটার্ড ফোটন। এই যে ইনসিডেন্ট ফোটনটা আসলো, বারবার ছবি দেখানোর কারণ একটাই যে যেন আপনাদের মাথায় ক্যাচ হয়। এটা আমরা টোটালি এখানে আর কোনো ইলেকট্রনিক মানে ছবি দেখায়নি কোনো অ্যাটমের, টোটালি আমরা জাস্ট ইলেকট্রনটাকে দেখিয়েছি শুধুমাত্র। ইনসিডেন্ট ফোটনটা আসলো, এটা হচ্ছে আমাদের আউটার শেলের ইলেকট্রন বা টার্গেট ইলেকট্রন, সেটার উপর ইন্টারঅ্যাক্ট করলো, করে আমাদের টার্গেট ইলেকট্রনটাকে বের করে দিল, সেটার নাম হচ্ছে স্ক্যাটার্ড ইলেকট্রন। আর হচ্ছে নিজেও ডিরেকশন চেঞ্জ করলো ইনসিডেন্ট ফোটনটা, সেটার নাম হয়ে গেল স্ক্যাটার্ড ফোটন। তাহলে এখানে এন্ড প্রোডাক্ট কি হলো, ওইখানকার মতোই পজিটিভ আয়ন, একটা নেগেটিভ ইলেকট্রন আর স্ক্যাটার্ড ফোটন। তাহলে এন্ড প্রোডাক্টের ভিতরে ডিফারেন্স কি ফটো ইলেকট্রিক ইন্টারাকশনের সাথে, একটু নিজেরা ভাবেন যে ডিফারেন্সটা কি দুইটার এন্ড প্রোডাক্টের ভেতরে। ডিফারেন্স হচ্ছে ফটো ইলেকট্রিক ইন্টারাকশনের ক্ষেত্রে কিন্তু ফোটনটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাওয়ায় কোনো স্ক্যাটার ফোটন ছিল না, কিন্তু আমাদের ক্যারেক্টার মানে যেটা হচ্ছে আমাদের কম্পন, সেক্ষেত্রে আমাদের স্ক্যাটার ফোটন আছে। আর হচ্ছে ফটো ইলেকট্রিক ইন্টারাকশনে ক্যারেক্টারিস্টিক এক্স রে প্রডিউস হয়েছিল, এখানে কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক এক্স রে প্রডিউস হবে না, কারণ আউটার মোস্ট শেলে তো ইন্টারাকশন হচ্ছে, ভ্যাকেন্সি ফিল আপ করার কোনো সুযোগই নাই, তাই না? যেহেতু আউটার মোস্ট শেল, এটার বাইরে তো আর কোনো শেল নাই, ভ্যাকেন্সি ফিল আপ হবে না দেখে আমাদের এখানে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন হবে না। এখন আমাদের এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, একটু ঠান্ডা মাথায় দেখেন, আসতে পারে যে ইলেকট্রন ডেন্সিটি আর ফিজিক্যাল ডেন্সিটি অফ ম্যাটেরিয়ালের সাথে সমানুপাতিক, আর ইনভার্সলি প্রপোর্শনের কার সাথে, ফোটন এনার্জির সাথে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু কোনো কিউবের কথা নাই, এটা হচ্ছে ডেন্সিটি আর ফোটন এনার্জির সাথে মানে ডেন্সিটির সাথে সমানুপাতিক, ফোটন এনার্জির সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু কিউবের না, ডাইরেক্ট এনার্জির সাথে ব্যস্তানুপাতিক। আর অ্যাটমিক নাম্বারের সাথে এটার কোনো রিলেশন নাই, হ্যাঁ, কারণ ফটো ইলেকট্রিক ইন্টারাকশনের সাথে কিন্তু অ্যাটমিক নাম্বারের রিলেশন ছিল, এটা অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ডেন্ট না। তাহলে আমরা যদি এটা রিলেশনটাকে ভাষায় লিখতে চাই, কিভাবে লিখবো, আমি যেগুলো লাল কালি দিয়ে লিখে দিচ্ছি ওগুলো আপনারা কাইন্ডলি একটু মানে লিখে রাখবেন, হ্যাঁ। আমাদের যেটা আমার কম্পটন ইন্টারাকশনটাকে আমি সিআই দিয়ে লিখলাম, কম্পটন ইন্টারাকশনটা আমাদের হচ্ছে প্রপোর্শনেট কার সাথে, প্রপোর্শনেট হচ্ছে ডেন্সিটির সাথে, ঠিক আছে, ডেন্সিটির সাথে প্রপোর্শনেট, এই দিক দিয়ে এটা ইয়ের মানে ইয়ের মতো ফটো ইলেকট্রিক ইন্টারাকশনের মতো। আবার এটা সমানুপাতিক হচ্ছে, সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক হচ্ছে, মানে সমানুপাতিক হচ্ছে এনার্জির মানে সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, মানে এনার্জি 1 বাই এনার্জি দিলে ব্যস্তানুপাতিক, আর সরাসরি লিখলে বা যদি আমরা ব্যস্তানুপাতিক লিখি তাহলে এটা এনার্জির সাথে ব্যস্তানুপাতিক। কিন্তু এটার সাথে আবার হচ্ছে জেড এর কিন্তু কোনো রিলেশন নাই, ঠিক আছে, নো রিলেশন উইথ জেড, জেড এর সাথে এটার কোনো রিলেশন নাই। তাহলে এই জিনিসটাকে মাথার মধ্যে ঢুকে নিতে হবে, আর পারলে একটা খাতায় পাশাপাশি লিখে রাখবেন যে ফটো ইলেকট্রিক ইন্টারাকশনের সাথে যেটা হলো যে ওটা জেড কিউবের সমানুপাতিক ছিল, রো এর সমানুপাতিক ছিল, আর হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন মানে এনার্জি যেটা ছিল সেটার কিউবের ব্যস্তানুপাতিক ছিল। আর এখানে আমাদের যেটা কম্পটন ইন্টারাকশন সেটা রো এর সমানুপাতিক, কিন্তু আমাদের এনার্জির ব্যস্তানুপাতিক, আর অ্যাটমিক নাম্বারের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এরপরে আমরা চলে যাই পেয়ার প্রোডাকশনে। কম্পটন ইন্টারাকশন, ফটো ইলেকট্রিক ইন্টারাকশন, এই দুটো ছিল আমাদের ইনফিনিটি স্টার টপিক। পেয়ার প্রোডাকশন টপিকটা হচ্ছে আমাদের 3 স্টার টপিক, কোশ্চেন আসতেও পারে নাও পারে, তবে মোটামুটি একটা আইডিয়া রাখলে আমরা অ্যান্সার করতে পারবো। এখানে কি হয়, এর আগে আমরা যতগুলো পড়লাম সেখানে আমাদের ইন্টারাকশন ছিল ফোটনের সাথে, মানে আউটার শেলের ইলেকট্রনের সাথে, ভেতরের একদম ইনারমোস্ট শেলের সাথে ইন্টারাকশন হয়ে হলো ফটো ইলেকট্রিক ইন্টারাকশন, আর আউটার মোস্ট শেলের সাথে হয়ে ইন্টারাকশন হলো কম্পটন ইন্টারাকশন। আর আমাদের পেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে ফোটনের সাথে নিউক্লিয়াস ইন্টারাক্ট করে, ইলেকট্রন ইন্টারাক্ট করে না। যেহেতু নিউক্লিয়াসের সাথে ইন্টারাক্ট করবে তাহলে বোঝাই যাচ্ছে নিউক্লিয়াস তো অনেক শক্তিশালী, আমরা জানি নিউক্লিয়াসের সবকিছু মেগা ইলেকট্রন ভোল্টে ডিল হয়, আমরা বলেছিলাম নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি মেগা ইলেকট্রন ভোল্টে মেজার হয়।
তাহলে আমাদের ফোটনের এনার্জিটা অনেক বেশি হতে হবে। এক্ষেত্রে আমাদের ফোটনের এনার্জিটা কত হতে হবে, 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট মিনিমাম হতে হবে, বা এর বেশি হতে হবে, কিন্তু 1.02 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে কম হলে পেয়ার প্রোডাকশন হবে না। এটার কিছু কারণ আছে, হ্যাঁ আমি এটা দেখাচ্ছি, ছবি দেখালে আপনাদের ক্লিয়ার হবে। এই যে এক্ষেত্রে পেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে কি হয়, পেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের পেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে এই যে হাই এনার্জি ফোটন, যেটার এনার্জি হচ্ছে আমাদের 1.02, দেখা ঝামেলা হচ্ছে, 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, মেগা ইলেকট্রন ভোল্টের ফোটন মানে এনার্জিটা অনেক বেশি, 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কিন্তু অনেক বেশি। এই ফোটনটা আসলো, এসে এটা ইন্টারঅ্যাক্ট করলো কার সাথে, কোনো প্রকার ইলেকট্রনের সাথে না, সরাসরি নিউক্লিয়াসের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, করে দুইটা এলিমেন্ট বের করবে, একটা হচ্ছে ইলেকট্রন আর আরেকটা হচ্ছে পজিট্রন। এখন আমরা প্রথম ক্লাসে পড়েছি পজিট্রনটা কি, পজিট্রনটা হচ্ছে কিছুই না, ইলেকট্রনটার পজিটিভ চার্জ, হ্যাঁ মানে ইলেকট্রনটা যখন পজিটিভ তখনই সেটার নাম হচ্ছে পজিট্রন। এই দুইটা পার্টিকেল তৈরি করলো। এখন আমরা জানি যে প্রতিটা ইলেকট্রনের এনার্জি হচ্ছে 0.511, ঠিক আছে, 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এটা আমরা মানে এখন আজকে শুনে রাখেন এবং মনে রাখবেন যে ইলেকট্রনের এনার্জি হচ্ছে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। যেহেতু মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে দুইটা, একটা ইলেকট্রন আর পজিট্রন তৈরি হওয়ার জন্য আমাদের কত লাগবে, এইটার গুণ 2, ঠিক আছে, যেহেতু দুইটা তৈরি হচ্ছে গুণ 2, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটার অ্যান্সার হবে 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট। এই জন্য মানে আমাদের পেয়ার প্রোডাকশন মানে হচ্ছে পেয়ারে জিনিস তৈরি হবে, কিসের পেয়ার, ইলেকট্রন আর পজিট্রনের পেয়ার। যেহেতু ইলেকট্রনের এনার্জি হচ্ছে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট, আর তাহলে দুইটা তৈরি হচ্ছে ইলেকট্রন, তাহলে এক্ষেত্রে এনার্জিটা অবশ্যই 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট বা তার চেয়ে বেশি হলেও ইন্টারঅ্যাকশন হবে। এখন যদি এনার্জিটা 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট হতো তাহলে কি হতো, এনার্জি যদি এটা হতো তাহলে এই দুটো জিনিস তৈরি হয়ে এখানেই থাকতো, কাইনেটিক এনার্জি পেতো না, ঠিক আছে। কিন্তু যেহেতু এনার্জিটা আমাদের 1.02 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি হয়, তাহলে যদি বেশি হয় তাহলে বাকি এনার্জিটা এদেরকে কাইনেটিক এনার্জি দিবে, মানে ল অফ কনজারভেশন অনুযায়ী এনার্জিটা মানে যে এক্সট্রা এনার্জিটা থাকবে সেটা দিয়ে ইলেকট্রন আর পজিট্রনটা কাইনেটিক এনার্জি পাবে। এইটাই হচ্ছে আমাদের পেয়ার প্রোডাকশনের মেইন কথা। এই যে এই ছবিটা আরেকবার দেখি, ইনসিডেন্ট ফোটনটা আসলো, এসে আমাদের একটা নেগাট্রন বা নেগেটিভ ইলেকট্রন আর আরেকটা পজিটিভ ইলেকট্রন তৈরি করলো। এই যে পেয়ার প্রোডাকশনের আরেকটা ছবি, খালি এক্ষেত্রে আমরা পেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে আমরা জাস্ট পেয়ার মানে কি জোড়া, জোড়া মানে দু জোড়ায় জিনিস তৈরি হবে, একটা ইলেকট্রন আর আরেকটা পজিট্রন, কারণ দুইটা মিলে একে অপরকে নিউট্রাল করে দিবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ইনকামিং এনার্জি ফোটনটা এসে ইন্টারঅ্যাক্ট করবে কার সাথে, সরাসরি নিউক্লিয়াসের সাথে। এই দুইটা পয়েন্ট আমরা মনে রাখবো যে 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট বা তার চেয়ে বেশি ইলেকট্রন, সরি হ্যাঁ মেগা ইলেকট্রন ভোল্ট বা তার চেয়ে বেশি ইলেকট্রন ভোল্টের ইনসিডেন্ট ফোটন আসবে, এসে নিউক্লিয়াসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, করে একটা পজিট্রন আর একটা ইলেকট্রন তৈরি করবে। এই জিনিসটা এখানে লেখা, ইন্টারঅ্যাকশন বিটুইন ফোটন এন্ড নিউক্লিয়াস, এনার্জিটা অ্যাটলিস্ট 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট হবে, এনার্জিটা নিউক্লিয়াস দিয়ে অ্যাবজর্ব হবে, আর দুইটা এন্ড প্রোডাক্ট তৈরি হবে, একটা পজিটিভ ইলেকট্রন আর আরেকটা নেগেটিভ ইলেকট্রন। ডায়াগনস্টিক রেডিওলজিতে ইউজুয়ালি পেয়ার প্রোডাকশনের কোনো ইউজ নাই, কারণ অনেক বেশি এনার্জি লাগে এবং ডায়াগনোসিস পারপাসে এত বেশি এনার্জি ইউজ করা টাফ। এই যে ইনসিডেন্ট ফোটনটা আসলো, নিউক্লিয়াসে ইন্টারঅ্যাক্ট করলো, ইলেকট্রন আর পজিট্রন তৈরি হলো। একই ছবি আবার দেখানো হয়েছে, যে এসে এই যে প্রথমে আমাদের ইনসিডেন্ট ফোটনটা আসলো, নিউক্লিয়াসের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, ইলেকট্রন তৈরি হলো আর পজিট্রন তৈরি হলো। আচ্ছা, অ্যানিলেশন রিয়াকশন জিনিসটা কি, অ্যানিলেশন রিয়াকশনটা হচ্ছে কিছুই না, এরই একটা মানে আমাদের যে পেয়ার প্রোডাকশনেরই একটা কন্টিনিউশন বলা যায় আমাদের অ্যানিলেশন রিয়াকশনটাকে। এই যে আমাদের পেয়ার প্রোডাকশন হলো, তাই না, পেয়ার প্রোডাকশন হলো, একটা ইলেকট্রন তৈরি হলো, একটা পজিট্রন তৈরি হলো। এখন আমরা তো জানি যে
এনভায়রনমেন্টে বা প্রকৃতিতে কখনোই কোনো চার্জ সেপারেট অবস্থায় থাকতে পারে না। এটা সম্ভব না যে ইলেকট্রনের মতো নেগেটিভ হয়ে, আর পজিট্রন তো মানে খুবই মানে আনস্টেবল পার্টিকেল। পজিট্রন সব কখনোই নেচারে এটা ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে বেড়াবে না। পজিট্রনটা তৈরি হওয়া মাত্র এটা মানে আশেপাশে যেখানে ইলেকট্রন পাবে সেটার সাথে এটা কম্বাইন করে যাবে। এই কম্বাইন করার ফলে কি তৈরি হবে, আমরা কেস করি তো মানে দুইটা জিনিস মিললো, একটা ইলেকট্রন আর পজিট্রন তৈরি হলে যেহেতু দুইটার এনার্জি 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে দুইটা মিলে কি 1.02 ইলেকট্রন ভোল্টের একটা ফোটন হওয়ার কথা, তাই তো? মানে ওইটারই উল্টা হওয়ার কথা, কিন্তু আসলে তা হয় না। এক্ষেত্রে যেটা হয় যে এই দুইটা মিলে যায়, মানে একটা পজিট্রন আর ইলেকট্রন মিলে মিলে এই মিলে এরা দুইজন মিলে 0.511 মেগা ইলেকট্রন ভোল্টের, ছবিটা ভুল, আচ্ছা না 511 কিলো ইলেকট্রন ভোল্ট দেখিয়েছে ছবিতে, 0.511 মেগা ইলেকট্রন ভোল্টের দুইটা ফোটন তৈরি করে। মানে দুইটা, যেহেতু দুইটা পার্টিকেল কনজারভেশনেরও একটা ব্যাপার আছে, যার জন্য এই দুইটা মিলে দুইটা ফোটন তৈরি করবে, এবং এই ফোটন দুইটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুই দিকে চলে যাবে। হ্যাঁ, এই দুইটা মূলত এই দুইটা ফোটনকে ডিটেক্ট করা হয় আমাদের যেটা হচ্ছে পেট সিটিতে। এই ফোটন গুলোকে ইউজ করা হয়, মানে প্রথমে পেয়ার প্রোডাকশন আর এনিলেশন রিয়াকশনটাকে পেট সিটির ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমরা যখন স্পেশাল ইকুইপমেন্ট পড়বো আরো ডিটেলস পড়বো, আপাতত আমরা জেনে রাখি যে পেয়ার প্রোডাকশনের উল্টাটাই হচ্ছে অ্যানিলেশন রিয়াকশন। পজিট্রনটা যেটা তৈরি হলো পেয়ার প্রোডাকশনে, এইটা প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারবে না, ইমিডিয়েটলি ইলেকট্রনের সাথে ইন্টারাকশন করবে, করে দুইটা ফোটন তৈরি করবে। ফোটন দুইটাও ইকুয়াল এনার্জির হবে, এদের সমান, তার মানে 0.511 ইলেকট্রন মেগা ইলেকট্রন ভোল্ট। এবং এরা কি করবে, এরা হচ্ছে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইজন অনেক দ্রুত দুই প্রান্তে চলে যাবে। এবং আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে ফোটনকে কিন্তু কাইনেটিক এনার্জি দেওয়ার কিছু নাই, যেমন ইলেকট্রন প্রোটন এগুলো কিন্তু কাইনেটিক এনার্জি দেওয়ার জন্য বাইরে থেকে এনার্জি দিতে হয়, কিন্তু ফোটন কিন্তু এমনিতেই মুভ করতে পারে। হ্যাঁ, এরকম দ্রুত এনার্জি মোটামুটি 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জিটা সেপারেট হয়ে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট হয়ে এরা অনেক স্পিডে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুই দিকে চলে যাবে। এরপরে আমরা চলে যাই ট্রিপলেট প্রোডাকশনে। এখন ট্রিপলেট প্রোডাকশন জিনিসটা কি, যদি আমাদের মানে ট্রিপলেট প্রোডাকশনের ক্ষেত্রে কি হয়, ইনকামিং ফোটনটা আউটার শেল ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, করে হচ্ছে এরা তিনটা জিনিস তৈরি করবে, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে পজিট্রন, মানে পেয়ার প্রোডাকশনের মতো ইলেকট্রন পজিট্রন তৈরি করবে, আর সেই সাথে একটা অরিজিনাল ইলেকট্রনও ইলেকট্রনটাকেও বের করে দিবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের পেয়ার প্রোডাকশনের মানে আরেকটা ভার্সন হচ্ছে আমাদের ট্রিপলেট প্রোডাকশন। এখন এইটা কখন হবে, যখন ফোটনের এনার্জিটা আমরা যে পেয়ার প্রোডাকশনে পড়লাম 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট, ওইটা ডাবল হবে, 2.02 মেগা ইলেকট্রন ভোল্ট যদি হয় বা তার চেয়ে বেশি যদি হয় আমাদের ফোটনের এনার্জিটা, তখন এরা আউটার শেল ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, করে ওই ইলেকট্রনটাকে তো বের করবে, নিজেরাও আবার পেয়ার প্রোডাকশনের মতো একটা ইলেকট্রন আর একটা পজিট্রন তৈরি করবে। হ্যাঁ, এই জিনিসগুলো আসে না ট্রিপলেট প্রোডাকশন, জাস্ট রিডিং। তাহলে ট্রিপলেট প্রোডাকশন থেকে আমরা 3-4টা পয়েন্ট মনে রাখবো যে এই প্রসেসের জন্য আমাদের ফোটনের এনার্জি অ্যাটলিস্ট লাগবে কত, 2.04 মেগা ইলেকট্রন ভোল্ট। তারপর এক্ষেত্রে ফোটনটা কোথায় ইন্টারঅ্যাক্ট করে, দেখেন কম্পটনের মতো ভ্যালেন্স আর আউটার মোস্ট শেলের ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, আর তিনটা পার্টিকেল তৈরি হয়, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রন, একটা নেগেটিভ ইলেকট্রন, আর অরিজিনাল ইলেকট্রনটা বের হয়ে যায়। এই জন্য এটা আমরা ট্রিপলেট প্রোডাকশন, যেহেতু তিনটা জিনিস তৈরি হচ্ছে। এরপরে আরেকটা ইন্টারঅ্যাকশন হচ্ছে আমাদের ফটো ডিসইন্টিগ্রেশন। ফটো ডিসইন্টিগ্রেশনটা কি, মানে সবচেয়ে বেশি আরো বেশি হাই এনার্জির ফোটন, দেখেন এনার্জিটা কত, মোর দেন 8 মেগা ইলেকট্রন ভোল্ট, বা বইয়ে আরেকটা বই লেখা আছে 7 থেকে 15 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জির ফোটনটা যদি এসে সরাসরি নিউক্লিয়াসের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন আর কোনো পেয়ার প্রোডাকশন না, তখন এরা হচ্ছে নিউক্লিয়াসটাকেই ভেঙে দিবে, দিয়ে কি করবে নিউক্লিয়ার পার্টিকেল গুলোকে রিলিজ করে দিবে। এই ইন্টারঅ্যাকশনটার নামই হচ্ছে আমাদের ফটো ডিসইন্টিগ্রেশন। এটা জাস্ট মনে রাখেন যে ডিসইন্টিগ্রেশন মানে কি, ভেঙে দেওয়া, কাকে ভেঙে দিবে, নিউক্লিয়াসকে ভেঙে দিবে, তৈরি করছে কি নিউক্লিয়ার পার্টিকেল। আমরা জানি নিউক্লিয়ার পার্টিকেল কি কি, আমরা প্রথম ক্লাসে পড়েছি যে নিউট্রন প্রোটন আলফা পার্টিকেল, এগুলো সবই হচ্ছে আমাদের নিউক্লিয়ার পার্টিকেল। হ্যাঁ, আর এক্ষেত্রে এনার্জি লাগবে অনেক বেশি, more than 8 মেগা ইলেকট্রন ভোল্ট আর 7 থেকে 15 মেগা ইলেকট্রন ভোল্ট। এই জিনিসটাই হচ্ছে ফটো ডিসইন্টিগ্রেশন।
এটা জাস্ট রিডিং। এই আমাদের মোটামুটি ইন্টারাকশন শেষ। এখন আমরা জাস্ট একটা জিনিস মাথার মধ্যে আরেকবার রিক্যাপিচুলেট করি যে আমাদের তাহলে ইন্টারাকশন কয়টা পড়লাম, আমরা 6টা পড়লাম। এর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যেটা আমাদের ডায়াগনস্টিক রেডিওলজিতে সবচেয়ে কমনলি হয়, সেটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারাকশন। তারপরে আমাদের সেকেন্ড মোস্ট কমন হচ্ছে কম্পটন ইন্টারাকশন। এই দুটা হচ্ছে ইনফিনিটি স্টার পড়ার জন্য। কোহ্যারেন্টটা হচ্ছে লেস কমনলি হয়, এটা আমাদের 2 স্টার টপিক। পেয়ার প্রোডাকশনটা যেহেতু আমরা পেটে ইউজ করি, এই জন্য পেয়ার প্রোডাকশনটা আমাদের 3 স্টার। আর আমাদের ট্রিপেড প্রোডাকশন, ফটো ডিসইন্টিগ্রেশন, এগুলো জাস্ট রিডিং। এবং প্রতিটা ইন্টারাকশন গুলো সবচেয়ে ভালো হয় যদি পাশাপাশি নিয়ে চার্ট করে ফেলতে পারেন যে কোনটাতে ফোটনটা এনার্জি কত, বা মানে কেমন এনার্জির ফোটন কোথায় ইন্টারাকশন করছে আর কি প্রডিউস হচ্ছে। এই 3টা জিনিস যদি মনে রাখতে পারেন তাহলে মোটামুটি ইন্টারাকশন গুলো আর তেমন রিভিশন দিতে কষ্ট হবে না। হ্যাঁ, আপনারা একটা চার্ট বানায় ফেলবেন বা একটু মাথার মধ্যে রেখে পড়বেন। আর কারো যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, চাইলে নেটের কিন্তু বেশ কিছু ভালো ভিডিও আছে। এই ইন্টারাকশন গুলোর নাম দিলে কিছু আপনার অ্যানিমেশন ভিডিও চলে আসবে, ওগুলো দেখলে দেখবেন যে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে এটা আসলে এই স্লাইডটা মুখস্থ করার কিছু নাই, মানে মুখস্থ করতে হবে, বোঝানোর কিছু নাই। অ্যাবজর্পশন অফ রেডিয়েশন ইন সফট টিস্যু, ফোটন এনার্জিটা কত হলে কি কোন ইন্টারাকশন হবে, এটা হচ্ছে 3 স্টার টপিক। এখান থেকে বেসিক্যালি কোশ্চেন কেমন আসে, কোশ্চিনটা আসবে হচ্ছে যেমন আমাদের একটা কোশ্চিন এসেছিল মানে প্রিভিয়াস কোশ্চিনে, at 50 কিলো ইলেকট্রন ভোল্ট হুইচ থিং অকার। তখন মনে রাখতে হবে যে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন অকার। আর যেহেতু এখানে কিন্তু লেখা নাই যে অনলি ফটো ইলেকট্রিক ইন্টারাকশন অকার, মনে রাখতে হবে যে ফটো ইলেকট্রিকের সাথে স্লাইটলি কম্পটনও হবে। সেক্ষেত্রে কম্পটন মানে স্ক্যাটারিং। ঠিক আছে, তাহলে ওই কোশ্চিনটার অ্যান্সার হবে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন অকার and scattered radiation is produced। ঠিক আছে, এইরকম কোশ্চেন আসতে পারে। ধরেন আপনার কোশ্চেনে চলে আসলো at 5 to 10 মেগা ইলেকট্রন ভোল্ট হুইচ ইন্টারাকশন ইজ ইম্পর্টেন্ট, তখন আপনার অ্যান্সার হবে পেয়ার প্রোডাকশন। এই স্লাইডটা কষ্ট করে হলে একটু মুখস্থ করবেন। হ্যাঁ, 3 স্টার। এরপর আমরা আরেকটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে অ্যাটেনিউশন। অ্যাটেনিউশন জিনিসটা কি? অ্যাটেনিউশন হচ্ছে আমাদের, আমরা শুরুতে অ্যাটেনিউশন জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের যখন আমাদের বডিতে কোনো ফোটন মানে ইন্টারঅ্যাক্ট করে তখন সেটা কি হতে পারে। একটা হচ্ছে বা ম্যাটেরিয়ালের সাথে ইন্টারঅ্যাক্ট করে, একটা হচ্ছে ফোটনটা স্ট্রেট ট্রান্সমিট হয়ে গেল। ঠিক আছে, এই ট্রান্সমিটেড ফোটনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা স্ট্রেট ট্রান্সমিট হলো সেটা দিয়ে কিন্তু মেইনলি ইমেজটা ভালো তৈরি হয়। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে গেল, যেমন বিতে ফোটনটা টোটালি অ্যাবজর্ব হয়ে গেল, এটা দিয়ে কিন্তু আর ইমেজ তৈরি হচ্ছে না। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে এটা স্ক্যাটারিং হয়ে গেল। স্ক্যাটারিং মানে কি, অরিজিনাল ডিরেকশনে না যেয়ে বিভিন্ন ডিরেকশনে চলে গেল। আলটিমেটলি ইমেজ কোয়ালিটিটাকে, এই যে আমাদের এ দিয়ে যে ইমেজটা তৈরি হচ্ছিল, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রান্সমিট হওয়া আমাদের এক্সরে প্রোডাকশন বা যে কোনো ইমেজ প্রোডাকশনের জন্য ট্রান্সমিট হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, রেডিয়েশনটা কিন্তু আমাদের মানে স্ট্রেট পথে, এই ট্রান্সমিটেড ইমেজটাকে নষ্ট করবে হচ্ছে স্ক্যাটারিং। তাহলে কি হলো, আমাদের বডির সাথে ফোটনের ইন্টারাকশন কি, বা ম্যাটেরিয়ালের সাথে একটা হচ্ছে এইটা সরাসরি আমাদের ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে চলে যাবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ম্যাটেরিয়ালের ভেতর অ্যাবজর্ব হয়ে যাবে, যেটা আলটিমেটলি আমাদের পেশেন্টের ডোজটা বাড়ায় দিচ্ছে। আর আরেকটা হচ্ছে স্ক্যাটারিং, যেটা ইমেজ কোয়ালিটিটাকে নষ্ট করবে। এরপর অ্যাটেনিউশন জিনিসটা কি, অ্যাটেনিউশন জিনিসটা হচ্ছে রিডাকশন অফ ইন্টেন্সিটি অফ এ এক্স-রে বিম আইদার বাই অ্যাবজর্পশন অর ডিফ্লেকশন অফ ফোটন is known as attenuation। এটা attenuation হবে, attenuation কোএফিসিয়েন্ট না। হ্যাঁ, মানে অ্যাটেনিউশনের ডেফিনিশন হচ্ছে এইটা, অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট না, এটা হচ্ছে আমাদের রিডাকশন অফ ইন্টেন্সিটি। তাহলে আমাদের এক্স-রে বিমের যে ইন্টেন্সিটিটা, ধরেন এই এক্স-রে বিমটা, এগুলোকে যদি আমরা ফোটনগুলোকে এক্স-রে ফোটন ধরি, এগুলো তো সবগুলো আসার কথা ছিল কিন্তু আসে নাই। এই যে অ্যাবজর্পশন আর স্ক্যাটারিং এর মাধ্যমে যতটুকু আমাদের রেডিয়েশনের ইন্টেন্সিটিটা কমে গেল, সেইটাই হচ্ছে আমাদের অ্যাটেনিউশন। হ্যাঁ, এই যে অ্যাটেনিউশনটা হচ্ছে স্ক্যাটার্ড আর অ্যাবজর্পশনের কম্বিনেশন। এই যে আমরা এইখানে ছবিটা দেখলে ক্লিয়ার হবে, এই যে আমাদের এক্স-রে ফোটনগুলো
আসছিল, সবগুলো আসলে আমাদের ইমেজ কোয়ালিটি খুব ভালো হতো, কিন্তু এই দুইটা স্ট্রেট পথে চলে আসলো, যেটা হচ্ছে আমাদের ট্রান্সমিট হলো ভালোভাবে, এইটা দিয়ে ইমেজটা ফর্ম হলো। এরপর দেখেন কিছু আছে যেটা এইটা অ্যাবজর্ব হয়ে গেল, যে পেশেন্টের ডোজটা বাড়ালো, আর এগুলো হচ্ছে স্ক্যাটারিং হয়ে গেল। তাহলে আমাদের এই অ্যাবজর্ব ফোটন আর আমাদের এই স্ক্যাটার্ড ফোটন গুলোকেই বলা হবে অ্যাটেনিউশন, মানে যেটা আলটিমেটলি ইমেজে খুব একটা ইফেক্ট, ইমেজ ফরমেশনে ইফেক্ট রাখে না। আর এটা হচ্ছে অ্যাটেনিউশনের ফর্মুলা। এই ফর্মুলাটা বেসিক্যালি আপনারা খাতায় লিখে রাখবেন, কখনো আসে নাই, দিলে দিয়ে দিতে পারে, ঠিক আছে। জাস্ট এই ফর্মুলাটা তুলে রাখবেন, আর কোনটা দিয়ে কি ইন্ডিকেট করে এখানে বোঝার তেমন কিছু নাই, শুধুমাত্র মনে রাখবেন যে এনটা কি, এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ ট্রান্সমিটেড ফোটন, হ্যাঁ, মানে কতগুলো ফোটন ট্রান্সমিট হলো সেইটা সমান কি, যে ইনসিডেন্ট ফোটন, এই যে আমাদের একটা ধরনের ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে কতটুকু ফোটন ট্রান্সমিট হচ্ছে সেইটার মানে ইকুয়েশন হচ্ছে এইটা, যে আমাদের এটা নাম্বার অফ ট্রান্সমিটেড ফোটন ইকুয়াল টু কি ইনিশিয়াল ফোটনের এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, মানে ই দিয়ে কি বোঝানো হচ্ছে, বেস অফ ন্যাচারাল লগারিদম, আর এই যে মিউ দিয়ে বোঝানো হচ্ছে লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট, এটা কি আমি একটু পরে আলোচনা করব। আর এক্স দিয়ে হচ্ছে এই যে অ্যাবজর্ভারটা, এটার থিকনেসটা। এই এটা ফর্মুলাটা লিখে রাখবেন এবং জাস্ট মানে 2-4 বার দেখবেন, হ্যাঁ। শুধুমাত্র একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, যে সবসময় কিন্তু আমাদের যেটা মানে ইনসিডেন্ট ফোটনটা কিন্তু এই পাশে আছে, আর এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে ট্রান্সমিটেড ফোটনের মানে ইকুয়েশন, নাম্বার অফ ট্রান্সমিটেড ফোটন বের করার ফর্মুলা। দেখা যাবে অনেক সময় আপনাকে এন নট ইকুয়াল টু এন দিয়ে দিল, তখন কিন্তু ফলস হবে, এই জিনিসটা মাথার মধ্যে রেখে। আর এখন আমাদের ইম্পর্টেন্ট কি জিনিস, অ্যাটেনিউশনের ডেফিনেশনও পরীক্ষায় আসবে না, ফর্মুলাও আসার সম্ভাবনা কম। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বা অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট, হ্যাঁ। অ্যাটেনিউশন কোএফিসিয়েন্টটা কি, আমাদের হচ্ছে অ্যাটেনিউশন পার ইউনিট মাসে কতটুকু অ্যাটেনিউশন হচ্ছে, সেটাই অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট। এটা দুইটা টাইপস, লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট আর মাস অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট। আমাদের পরীক্ষার জন্য 3 স্টার বা হচ্ছে 5 স্টার টপিক বলা যায় লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট। লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে 5 স্টার টপিক, ঠিক আছে। পরীক্ষায় ইনভেরিয়েবলি কোশ্চেন আসছে, এভরি অল্টারনেট ইয়ারে আসে ইউজুয়ালি। এখন লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট জিনিসটা কি, অ্যাটেনিউশন পার সেন্টিমিটার অফ অ্যান অ্যাবজর্বার, মানে কোনো একটা অ্যাবজর্বারের পার সেন্টিমিটারে কতটুকু অ্যাবজর্ব হচ্ছে সেটাই লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট। এটা কার উপর ডিপেন্ড করে, অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে, আর এটাকে মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। এটার ইউনিট কি, পার সেন্টিমিটার। আর এটা দুইটা রিলেশন আছে, সেটা হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছি মোস্ট প্রবাবলি হাফ ভ্যালু লেয়ার ইকুয়াল টু 0.693 বাই লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট। আর এটার একটা ইকুয়েশন হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই নট, আইটা কি ইন্টেন্সিটি, হ্যাঁ। তাহলে এটা আমাদের কি, আই দিয়ে বোঝানো হচ্ছে ইনিশিয়াল ইন্টেন্সিটি অফ এক্স-রে বা ফোটন ইকুয়াল টু, সরি এটা ট্রান্সমিটেড ইন্টেন্সিটি অফ ফোটন ইকুয়াল টু ইনিশিয়াল ইন্টেন্সিটি এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস আপনার হচ্ছে যেটা লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট, আর এক্স দিয়ে হচ্ছে আমাদের অ্যাবজর্ভারের থিকনেস। এটা তো বেসিক্যালি জাস্ট মুখস্থ, আপনারা খাতায় লিখে এটা পড়ে ফেলবেন, ঠিক আছে। এটা হচ্ছে আলাদাভাবে মানে করার বোঝানোর কিছু নাই, আর আমি পরে এটা দাগায় দিব, শারমিন আপু খাতায় সবই আছে, টেনশনের কিছু নাই। আর হচ্ছে আমাদের এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কার কার ওপর লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট ডিপেন্ড করে, হ্যাঁ। এখানে আমরা মনে রাখবো যে আমাদের লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্টটা কিন্তু এনার্জির ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এনার্জির সাথে এটা রিলেশন ব্যস্তানুপাতিক। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এনার্জির সাথে কিন্তু সবগুলো ইন্টারঅ্যাকশনের মানে রিলেশনও ব্যস্তানুপাতিক ছিল। ফটো ইলেকট্রিক কি ছিল, এনার্জির কিউবের ব্যস্তানুপাতিক, কম্পটন ছিল এনার্জির ব্যস্তানুপাতিক, আর আমাদের যেটা লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্ট এটা হচ্ছে এনার্জির সাথে ব্যস্তানুপাতিক। এক্ষেত্রে কি হয়, যত বেশি এনার্জি হবে পেনিট্রেশন তত ভালো হবে এক্স-রে, আলটিমেটলি অ্যাটেনিউশন কম হবে। আর হচ্ছে লিনিয়ার অ্যাটেনিউশন কোএফিসিয়েন্টটা ম্যাটারের মানে যে পদার্থটা বা যে অ্যাবজর্ভার সেটার হচ্ছে আপনার ডেনসিটি, অ্যাটমিক নাম্বার আর ইলেকট্রন পার গ্রামের সমানুপাতিক, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের 5 স্টার টপিক।
এরপর চলে যায় মাস অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট। এটা মুখস্থ করার কিচ্ছু নাই। মাস অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্টটা হচ্ছে লিনিয়ার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্টটাকে যদি আপনারা পদার্থের যে ডেনসিটি সেটা দিয়ে ভাগ দেন, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মাস অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট, মানে পার ইউনিট মাস অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটা দিয়ে ভাগ দিলেই মোটামুটি পাওয়া যাবে। জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখবো এখান থেকে। আর ইউনিটটা মনে রাখবো। ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে আমাদের গ্রাম টু দি পাওয়ার -1 আর হচ্ছে সেন্টিমিটার এর উপর স্কোয়ার। এটা কিভাবে আসছে আমি বলি, যে আমাদের ধরেন এটা মুখস্থ করা, ইউনিটটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, খুবই সোজা। লিনিয়ার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্টের ইউনিট কি ছিল আমরা জানি না। এটার ইউনিট ছিল হচ্ছে সেন্টিমিটারের উপর টু দি পাওয়ার মাইনাস, মানে পার সেন্টিমিটার। হ্যাঁ, আর আমরা জানি আমাদের ইয়ের ইউনিট কি, মানে আমাদের যে বডির বা যে কোনো ডেন্সিটির ইউনিট কি, যে কোনো ডেন্সিটির ইউনিট হচ্ছে গ্রাম ইন্টু সেন্টিমিটার কিউব, তাই না? সেই জিনিসটাকে উল্টায় উল্টায় দিয়ে আমাদের হচ্ছে এই জিনিসটা বের হচ্ছে, যে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাওয়া যাবে পার গ্রাম, আর এইদিকে হচ্ছে আমাদের সেন্টিমিটারের ওপর স্কয়ার চলে আসবে। এটা হচ্ছে আমাদের মাস অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট। এখন আমরা আজকে যে আলোচনা করলাম, মানে ইন্টারঅ্যাকশন অফ ম্যাটার উইথ রেডিয়েশন, এটা বেসিক্যালি কোথায় পড়বো? মোটামুটি সব বইয়ে তো আছেই, কিন্তু সবচেয়ে ভালো আছে এটা শারমিন আপুর, যেটা আমাদের বড় খাতা বা ফজলে করিম স্যারের নোট নামেও পাওয়া যায়। শারমিন আপুর খাতার আপনারা হচ্ছে 89 নাম্বার পেজ বের করবেন, যেটা বড় বইটা। দুইটা নোট আছে, একটা বড় আর একটা চিকন। বড়টার 89 নাম্বার পেজ বের করেন, আমি দাগায় দিচ্ছি, আপনারা এখান থেকে পড়বেন। কিন্তু আপনাদের আমি সেলম্যানও দাগায় দিব, সেলম্যানটা আপনারা পড়বেন। আর ক্রিস্টেনসেনটা মোটামুটি আমি পড়েছি, যে এটা শারমিনাপুরটা থেকে ম্যাক্সিমাম কভার করে, কিন্তু যেহেতু ইম্পর্টেন্ট টপিক, আমার সাজেশন হচ্ছে আপনার ক্রিস্টেনসেনটাও একবার জাস্ট রিডিং দিবেন, অল্প কয়েকটা পেজ রিডিং দিয়ে যে পয়েন্টগুলো বা কোনোটা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই শারমিন আপুর খাতায় লিখে রাখবেন। হ্যাঁ, পড়াশোনার সময় একটা টেকনিক মাথায় রাখতে হবে, যে যে কোনো একটা টপিক আমি একটা জায়গা থেকে পড়বো। এমন না যে আমি পরীক্ষার আগের দিন আমি এখন শারমিন আপুর খাতা খুলছি একই টপিকের জন্য, তারপর আমি আবার হচ্ছে সেলম্যান খুলছি, আবার আমি ক্রিস্টেনসেন খুলছি। পরীক্ষার আগে এরকম করা যাবে না। এখন আপনাদের মেন টার্গেট হবে পড়া গোছানো। যে কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরবেন, আইদার সেলম্যান অর শারমিন আপুর খাতা। যদি যেহেতু শারমিন আপুর খাতায় ম্যাক্সিমাম কভার করেছে এই টপিকটা, আমার কাছে মনে হয় ওইটা স্ট্যান্ডার্ড ধরা ভালো। সেলম্যানটা পড়বেন আপনারা, কনসেপ্টটা ক্লিয়ার করবেন, করার পর যে পয়েন্টগুলো এক্সট্রা বা যেগুলো শারমিন আপুর খাতায় নাই সেগুলো অবশ্যই অবশ্যই সেলম্যান থেকে আপনারা লিখে রাখবেন। লিখে একটা পেজে লিখে শারমিন আপুর খাতায় আঠা দিয়ে লাগায় রাখবেন। বা অনেকে আছে মেন বই পড়তে পছন্দ করেন বা বই পড়তে পছন্দ করেন, তারা যেটা করবেন সেলম্যান পড়বেন, শারমিন আপুর খাতায় বা আমার স্লাইড থেকে যে পয়েন্টগুলো এক্সট্রা মনে হয় বা মনে হয় যে আমার মনে থাকবে না, সেই পয়েন্টগুলো লিখে সেলম্যানে লাগায় রাখবেন। এখন আমরা পড়াটা দেখায় দিই। প্রথমে শারমিন আপুর খাতার 88 নাম্বার পেজ বের করেন। 88 নাম্বার পেজে দেখেন যে মানে বেসিক ইন্টারঅ্যাকশন বিটুইন ফোটন অ্যান্ড ম্যাটার নামগুলো আছে, এটাকে টিক দিয়ে ইনফিনিটি স্টার লিখবো। কোনটাতে কত এনার্জি লাগবে পাশে লেখা আছে, ইনফিনিটি স্টার দিই। হ্যাঁ, বেসিক ইন্টারঅ্যাকশন বিটুইন ফোটন অ্যান্ড ম্যাটার, তাহলে আমরা ইনফিনিটি স্টার দিলাম। এরপরে কোহেরেন্ট স্ক্যাটারিং আছে, এটাকে আমরা 1 স্টার দিব। 89 নাম্বার পেজেও কোহেরেন্ট স্ক্যাটারিং আছে, এটা 2 স্টার টপিক। প্রপার্টিজ 2 স্টার। দেন আমরা চলে যাব পরের পেজে। পরের পেজে আছে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন, ইনফিনিটি স্টার টপিক হচ্ছে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন, একটা ইনফিনিটি স্টার দিব। কিন্তু এখান থেকে সব লাগবে না, মানে অনেক ডিটেলস লেখা তো, আপনারা মোটামুটি ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন যেটা 91 নাম্বার পেজ আছে এটাকে রিডিং দিবেন, রিডিং লিখে রাখেন ওপরে, এখান থেকে পড়লে কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, কিন্তু এর পরের পেজে যে পয়েন্টগুলো আছে, মানে 91 এর পর 92 নাম্বার পেজে যান, যে দেখেন এন্ড প্রোডাক্ট অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট কি কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন ইনফিনিটি স্টার। হ্যাঁ, এখানে পয়েন্ট আকারে লেখা আছে কোন কোনগুলো লাগবে ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে। আর এরপরে 93 নাম্বার পেজে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন ইনফিনিটি স্টার, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড পড়বেন। তারপরের পেজে চলে যান, এগুলো সবই ইম্পর্টেন্ট।
এরপর 95 নাম্বার পেজে চলে আসেন, বেনিফিটস অফ ফটো ইলেকট্রিক ইন্টারাকশন, হার্মফুল ইফেক্ট অফ ফটো ইলেকট্রিক ইন্টারাকশন, পেট অফ ফটো ইলেকট্রিক ইন্টারাকশন পর্যন্ত টিক দেন, ম্যামোগ্রাফির উপর পর্যন্ত টিক দেন। ম্যামোগ্রাফি টপিকটা পরে ডিটেলস আলোচনা করা হবে, আপনারা আপাতত ফেট অফ ফটো ইলেকট্রিক ইন্টারাকশন পর্যন্ত পড়বেন, পুরো টপিকটা ইনফিনিটি স্টার। এর পরের পেজে চলে যান, পরের পেজে দেখেন শুরুতেই লেখা আছে at 90 কিলো ইলেকট্রন ভোল্ট বা কেভিপি 70% ফটো ইলেকট্রিক ইন্টারাকশন আর 30% কম্পটন ইন্টারাকশন হয়, এই লাইনটা টিক দেন। এরপরে আমরা চলে যাব কম্পটন স্ক্যাটারিং এ, কম্পটন স্ক্যাটারিং ও আমাদের ইনফিনিটি স্টার, পুরাটাই দেখবেন মোটামুটি। তারপর 97 নাম্বার পেজে যা আছে সবই আমাদের ইম্পর্টেন্ট। এরপর চলে যান হচ্ছে 98 নাম্বার পেজ, 98 নাম্বার পেজের ওপরের পোর্শনটা আপনাদের না পড়লেও হবে, রিডিং লিখে রাখেন। কিন্তু নিচে একটা পয়েন্ট আছে দেখেন, স্ক্যাটার্ড রেডিয়েশন ডিপেন্ডস অন, স্ক্যাটার্ড রেডিয়েশন কার কার উপর ডিপেন্ড করে, খুবই ইম্পর্টেন্ট সিঙ্গেল বেস্টের জন্য। এই তিনটা পয়েন্ট খুব ভালো করে পড়বেন, টিক দিয়ে 3 স্টার দিয়ে রাখেন। হ্যাঁ, স্ক্যাটার রেডিয়েশন কার কার উপর ডিপেন্ড করে। এরপরে 99 নাম্বার পেজে চলে যান, পড়ার দরকার নাই, পেজটা ক্রস দিয়ে দেন, 99 নাম্বার পেজটা ক্রস দিয়ে দেন, বা কারো নিজের ইন্টারেস্ট থাকলে একবার রিডিং দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 100 নাম্বার পেজে, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার দেন বড় করে, ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পটন স্ক্যাটারিং। কম্পটন স্ক্যাটারিং এর আগের পেজগুলো যদি বেশি বার্ডেন মনে হয় না পড়লেও হবে, কিন্তু পরীক্ষার আগে এই পেজটা পড়ে যেতে হবে, ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পটন স্ক্যাটারিং ইনফিনিটি স্টার। 101 নাম্বার পেজ থেকে উপরের পোর্শনটুকু পড়ার দরকার নাই, ক্রস দেন। ফটো ইলেকট্রিক, কিন্তু আমাদের একটা কোশ্চেন আছে এই পেজে দেখেন 101 নাম্বার পেজে, হোয়াই ফটো ইলেকট্রিক ইন্টারাকশন ইজ ইম্পর্টেন্ট ইন ডায়াগনস্টিক রেডিওলজি, এটাকে আপনারা রিডিং লেখেন, ঠিক আছে, এটা এই পোর্শনটুকু একটু রিডিং দিবেন। দেন চলে যান পরের পেজে, পরের পেজে আছে আমাদের পেয়ার প্রোডাকশন, পেয়ার প্রোডাকশন টিক দিয়ে 3 স্টার দেন। তারপরে আমাদের 103 নাম্বার পেজটাকে রিডিং লিখে রাখেন, 103 নাম্বার পেজে রিডিং লিখে রাখেন। দেন চলে যান পরের পেজে 104 এর, যেটা ফেট অফ পজিট্রন 3 স্টার দেন, খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পেটের সময় আমরা ডিটেলস আলোচনা করব যখন পেট স্ক্যান পড়াবো, আপাতত এখান থেকে আপনারা খুব ভালো করে পড়ে রাখবেন। 105 নাম্বার পেজেও 3 স্টার দেন। এই পেজের নিচে দেখেন কোন মানে ইন্টারাকশনকে কি চিহ্ন দিয়ে এক্সপ্রেস করা হয় লেখা আছে 105 নাম্বার পেজের লাস্টে, এই পয়েন্টগুলো ঠিক দেন, দেখে রাখবেন, কারণ আপনার কোশ্চেনে টাও আসলে যেন ফটো ইলেকট্রিক ইন্টারাকশনকে টাও চিহ্ন দিয়ে এক্সপ্রেস করা হয়, আপনি ভুল না করেন এই জন্য। এরপর সামারি অফ পেয়ার প্রোডাকশন 3 স্টার। হ্যাঁ, এরপরে পেজে আছে ট্রিপলেট প্রোডাকশন, ট্রিপলেট প্রোডাকশনটাকে আপনারা রিডিং লিখে রাখেন। এরপর আমাদের বা হচ্ছে 1 স্টার দিতে পারেন চাইলে, মানে একবার দেখতে পারেন। এরপর 107 নাম্বার পেজে যান, ফটো ডিসইন্টিগ্রেশনটাকে 1 স্টার দেন, ঠিক আছে, যেহেতু আসে 1 স্টার দিয়ে রাখেন। আর ফটো ইলেকট্রিক ডিসইন্টিগ্রেশন, ফটো ডিসইন্টিগ্রেশনের পরে দেখেন টোটাল অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট, এই পোর্শনটুকু না পড়লেও হবে, টোটাল অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্টটাকে ক্রস দেন। এরপর চলে যান হচ্ছে আমাদের 106 নাম্বার পেজ, 108 নাম্বার পেজে চলে যান। এখানে দেখেন আমি যে জিনিসটা স্লাইডে দেখিয়েছিলাম যে সামারি অফ অ্যাবজর্পশন অফ রেডিয়েশন ইন সফট টিস্যু, ফোটন এনার্জি, কোন ফোটন এনার্জিতে কোন ইন্টারাকশন হবে, এই জিনিসটাকে টিক দিয়ে 5 স্টার দিয়ে রাখেন, অবশ্যই মুখস্থ করবেন একটু কষ্ট হলেও। এরপর এই পেজেরই ছবিটার দরকার নাই, ছবিটার নিচে চলে যান, দেখেন 3টা পয়েন্ট আছে যে at 20 কিলো ইলেকট্রন ভোল্ট 70% টাও 30% কম্পটন ইন্টারাকশন, এই পয়েন্টগুলো, এই 4টা পয়েন্ট দিয়ে 3 স্টার দেন। মোটমাট জাস্ট ছবির পোর্শনটুকু বাদ দেন, দিয়ে নিচে যে আছে যে আমাদের যে পয়েন্টগুলো আছে 4টা, আর ম্যামোগ্রাফিতে কি, এই পয়েন্টগুলো 3 স্টার দিয়ে রাখেন, এই পেজটা 3 স্টার শুধুমাত্র ছবির পোর্শনটা বাদ দিয়ে। এরপর 109 নাম্বার পেজে, আচ্ছা এটা 108 গুলো দিন, আমাদের 109 নাম্বার পেজে আপনার হচ্ছে উপরের পোর্শনটা পুরো ক্রস দেন। 109 নাম্বার পেজ থেকে শুরুর দিকে কিছু পড়ার দরকার নাই, একদম লাস্টে চলে যান, যে 40 থেকে 100 কিলো ইলেকট্রন ভোল্টটা কিসের, কনভেনশনাল রেডিওগ্রাফিতে। মোর দ্যান 100 কিলো ইলেকট্রন ভোল্টটা কোথায় ইউজ করা হয়, হাই ভোল্টেজ রোয়েন্টেনোগ্রাফিতে। আর আমাদের লেস দ্যান 40 কিলো ইলেকট্রন ভোল্টটা লো ভোল্টেজে ইউজ করা হয়, ঠিক আছে। এই পোর্শনটাকে আপনারা একটু টিক দিয়ে রাখেন এবং পাশে 3 স্টার দিয়ে রাখেন। আসলে কোন কিলো ভোল্টেজে কি হয় এই জিনিসটা না কোশ্চেনে আসতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভাবে ঘুরায় কোশ্চেন আসতে পারে, যার জন্য আপনারা এই পোর্শনটাকে একটু কষ্ট হলেও পড়ার চেষ্টা করবেন।
ওকে, এরপরে আমাদের হচ্ছে 109 এর পরে আমরা চলে যাব 110 নাম্বার পেজে। এখানে দেখেন কে এজ অফ ডিফারেন্ট সাবস্টেন্স, যদিও এটা আজকের পড়ার সাথে রিলেটেড না, কিন্তু এটা ইনফিনিটি স্টার, ঠিক আছে। আরো কিছু সাবস্টেন্সের কে এজ ইম্পর্টেন্ট, কে শেলের এনার্জি ইম্পর্টেন্ট, ওটা আমি পরে দাগাই দিব। আপনারা এখানে যে কয়টা সাবস্টেন্স আছে প্রতিটার যে অ্যাটমিক নাম্বার আর সাথে কে শেলের এনার্জি লেভেলটা খুব ভালো করে পড়ে ফেলবেন, ঠিক আছে। আর এরপরে আমাদের একদম নিচে চলে যান, এই পেজের মাঝখানের পোর্শনটুকু পড়ার দরকার নাই। নিচে দেখেন কন্ট্রাস্ট ইন্টারাকশন লেখা আছে, এই পোর্শনটাকে জাস্ট একবার রিডিং দিবেন, ঠিক আছে। আর এরপরে 111 নাম্বার পেজে চলে যান, যে দেখেন পুরো পেজের দরকার নাই, যেগুলো তো জাস্ট ম্যাথমেটিক আকারে লেখা, এগুলো থেকে আসলে এমসিকিউ আসার মতো না। 111 নাম্বার পেজের মাঝে একটা লাইন আছে, দেখেন ইন ডায়াগনস্টিক রেডিওলজি উই হ্যাভ বোথ ফটোইলেকট্রিক ইন্টারাকশন এন্ড কম্পটন ইন্টারাকশন, both of which are responsible for contrast. So total contrast of a film depends on, মানে দুইটার উপরেই ডিপেন্ড করবে এবং হচ্ছে 6:1 হবে। হ্যাঁ, এই মাঝখানের লাইনটা আপনারা হচ্ছে দাগায় রাখেন, অবশ্যই পড়বেন এই লাইনটা, ঠিক আছে। এরপরে চলে যান হচ্ছে 112 নাম্বার পেজে। 112 নাম্বার পেজে দেখেন এভারেজ এনার্জি ইন ডায়াগনস্টিক রেডিওলজি, মানে এখান থেকে কন্ট্রাস্ট, থ্রেশহোল্ড, কন্ট্রাস্ট আপাতত পড়ার দরকার নাই, কন্ট্রাস্ট টপিকটা আমি পরে পড়াবো। আপনারা এভারেজ এনার্জি ইন ডায়াগনস্টিক রেডিওলজি কত, 35 থেকে 40 কিলো ইলেকট্রন ভোল্ট লিখেছে, কোথাও কোথাও আবার দেখবেন যে 35 থেকে 150 বা 140 কিলো ইলেকট্রন ভোল্টও লেখা। আর হচ্ছে এরপর আমাদের হাই ভোল্টেজ জেনোগ্রাফিতে কত ইউজ করা হয়, কিলো ইলেকট্রন ভোল্ট 100 থেকে 150 ইউজ করা হয়, সেক্ষেত্রে কি হবে, কম্পটন বেশি হবে, ফটো ইলেকট্রিক ইন্টারাকশন কম হবে। এই লাইনটা দাগান, মোর কম্পটন এন্ড লেস ফটো ইলেকট্রিক ইন্টারাকশন। আর এই পেজেরই লাস্টে দেখেন একটা লাইন আছে, রেডিয়েশন টোটালি পাসড হলে ফিল্মটা ব্ল্যাক হবে, আর যদি রেডিয়েশন টোটালি অ্যাবজর্ব হয় তাহলে ফিল্মটা হোয়াইট হবে। এই দুইটা লাইন দাগান। এই হলো মোটামুটি আমাদের ইন্টারাকশন। শারমিন আপুর বই থেকে, মানে শারমিন আপুর নোট যেটা যেটা বড় বই, সেখান থেকে পড়বেন আপনারা মেইনলি। আর অবশ্যই পড়ার আগে আমি যেটা মনে করি যে সবার উচিত সেলম্যানটা একবার রিডিং দেওয়া। এই টপিক গুলো বেশি বড় না, খুবই ইম্পর্টেন্ট। আর সেলম্যান নিয়ে ভাষা এত সুন্দর লেখা, সোজা করে লেখা, প্রত্যেকের উচিত একবার হলো রিডিং দেওয়া। এখন আমাদের সেলম্যানে চলে যান। সেলম্যান 10th এডিশন, সেলম্যান 10th এডিশনের আপনারা 121 নাম্বার পেজ বের করেন, চ্যাপ্টার 12, ঠিক আছে। চ্যাপ্টার 12 এর 121 নাম্বার পেজ বের করেন। এখানে আমাদের ইন্টারাকশন গুলো আছে। আমাদের ফার্স্টে ডুয়েল নেচার অফ এক্স-রে আগ পর্যন্ত, মানে অ্যাটেনিউশন কাকে বলে, অ্যাবজর্পশন কাকে বলে, এখানে স্ক্যাটার্ড রেডিয়েশন, সেকেন্ডারি রেডিয়েশন কাকে বলে, এই সম্পর্কে প্রথম 4টা প্যারায় লেখা আছে। এই পোর্শনটাকে আপনারা 1 স্টার দেন। এরপর আমাদের ডুয়েল নেচার অফ এক্স-রে যেটা আছে, এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি যে এক্স-রেটা কখনো ওয়েভ কখনো পার্টিকেল হিসেবে ইউজ করে, মানে আচরণ করে। এই জিনিসটাকেই বলা হয় ডুয়েল নেচার অফ এক্স-রে, এটাতে আপনারা রিডিং লেখেন। এরপরে আমাদের এক্স-রে ইন্টারাকশন উইথ ম্যাটার, এই পেজ থেকে শুরু, এগুলো রিডিং লিখে রাখেন, এগুলো অত ইম্পর্টেন্ট কিছু না। এরপর আপনারা চলে যান 122 নাম্বার পেজে, ফটো ইলেকট্রিক ইন্টারাকশনের উপর টিক দিয়ে ইনফিনিটি স্টার লেখেন। প্রতিটা লাইন ভালোভাবে পড়বেন এবং মোটামুটি বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপর চলে যান 123 নাম্বার পেজে, কোহেরেন্ট বা হচ্ছে আনমডিফাইড স্ক্যাটারিং, যেটা 2 স্টার দিবেন। এই টপিকটাও রিডিং দিবেন, ছোট করে লেখা আছে। কম্পটন ইন্টারাকশন অর মডিফাইড স্ক্যাটারিং, যেটা ইনফিনিটি স্টার দিবেন। এরপর চলে যান 125 নাম্বার পেজে, এটাতে 2 স্টার দিবেন, ঠিক আছে। পেয়ার প্রোডাকশনটাকে 2 স্টার দিবেন, দিয়ে পড়বেন পুরাটা। আর এখানে পেয়ার প্রোডাকশনের ভেতরে একটা লাইন দেখেন দাগান, মানে এই পাশের প্যারাতে, আপনার ডান দিকের প্যারাতে একটা লাইন দাগান যে পেয়ার প্রোডাকশন বিকাম সিগনিফিকেন্ট অ্যাট অ্যাবাউট 10 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। 10 মেগা ইলেকট্রন ভোল্টের পর এটা সিগনিফিকেন্ট হয়ে যায়, হ্যাঁ, বাট নট আনটিল অ্যাবাউট 24 মেগা ইলেকট্রন ভোল্ট। 24 মেগা ইলেকট্রন ভোল্টের পর এটা হচ্ছে কম্পটনের চেয়েও বেশি প্রমিনেন্ট হয়ে যায়, ঠিক আছে। আর এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফটো ডিসইন্টিগ্রেশনটাকে টিক দেন, এবং এটা সাধারণত 15 মেগা ইলেকট্রন ভোল্টে হয়। এই জিনিসটা মোস্ট প্রবাবলি লেখা আছে, দেখেন এই কোনটা কত মেগা ইলেকট্রন ভোল্টে হয় একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আছে হচ্ছে রিলেশন অফ এনার্জি
with energy, mass and speed of light. এখান থেকে আসলে পড়ার কিছু নাই। আইনস্টাইনের ইকুয়েশন E is equal to mc স্কয়ার আমরা সবাই জানি যে হচ্ছে এনার্জি ইকুয়াল টু মাস ইন্টু স্পিড অফ লাইটের স্কয়ার। ঠিক আছে, এই ইকুয়েশনটা জাস্ট একটু টিক দেন। এরপর আমাদের 126 নাম্বার পেজে চলে যান। 126 নাম্বার পেজে সেকেন্ডারি অ্যান্ড স্ক্যাটার্ড রেডিয়েশন কনসিস্ট অফ, দেখেন 1 নাম্বার পয়েন্ট আছে প্রাইমারি ইলেকট্রন, এটার ভেতরে কিছু পয়েন্ট আছে, আর সেকেন্ডারি অ্যান্ড স্ক্যাটার্ড রেডিয়েশনের ভেতরে 4টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোকে আপনি ব্র্যাকেট দেন, দিয়ে 3 স্টার দিবেন। এইটা কিন্তু শারমিন আপুর বইয়ে নাই বা হচ্ছে আপনার অন্য কোথাও পাবেন না। এই যদি আপনারা সেলম্যান থেকে না পড়েন তাহলে এই জিনিসটা এক্সট্রা ভাবে লিখে শারমিন আপুর বই লাগায় রাখবেন। হ্যাঁ, সেকেন্ডারি আর স্ক্যাটার্ড রেডিয়েশনটা ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে কি কি দিয়ে কনসিস্ট হয়, ঠিক আছে, এই পয়েন্ট কয়টা আপনারা লিখে রাখবেন, 3 স্টার। এরপর আমাদের রিলেটিভ ইম্পর্টেন্স অফ ভ্যারিয়াস টাইপস অফ ইন্টারঅ্যাকশন, পুরো টপিকটা একবার টিক দেন, মোটামুটি একবার রিডিং দিবেন, তেমন বেশি কিছু নাই। তবে সেকেন্ড প্যারা যেটা, যে ইন ডায়াগনস্টিক রেঞ্জ 25 থেকে 150 কিলো ইলেকট্রন ভোল্ট, এখান থেকে শুরু করে মানে সেকেন্ড প্যারাটাকে ব্র্যাকেট দিয়ে আপনারা হচ্ছে 5 স্টার দেন। এটা যেহেতু আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশনের সাথে রিলেটেড, সেকেন্ড প্যারাটা একটু জেনে রাখা ভালো। আর বাকিটা মোটামুটি পুরাটাই আপনারা রিডিং দিবেন। এরপর আমাদের আছে হচ্ছে একটা, দেখেন টেবিল আছে যে ক্লাসিফিকেশন অফ বিম, আর হচ্ছে দেখেন এনার্জি আছে, ডিস্টেন্স আছে, ফিল্টার আছে। এই টেবিলটা ইম্পর্টেন্ট না। তারপর আপনারা রিডিং লিখে রাখেন, শুধুমাত্র এক্স রে গুলোর নাম পড়বেন, এনার্জির ওপর ক্রস দেন, ডিস্টেন্সের ওপর ক্রস দেন, এক্স রে নাম আর হচ্ছে ফিল্টার, কোনটাতে কি ফিল্টার ইউজ হয় একবার জাস্ট রিডিং দিবেন। মনে থাকলে থাকবে, না থাকলে নাই। এই চার্ট নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে। তারপরে রিডিং লিখে রাখেন। টাইম পেলে বা প্রথমবার পড়ার সময় একটু দেখেন যে খালি এক্স রে গুলোর নাম আর হচ্ছে কোনটার ক্ষেত্রে কোন ফিল্টার ইউজ করা হয়, এনার্জি আর ডিস্টেন্সের দরকার নাই। এরপর আছে হচ্ছে ডিটেকশন অফ আয়োনাইজিং রেডিয়েশন। হ্যাঁ, কিভাবে ডিটেক্ট করা হয় আয়োনাইজিং রেডিয়েশন, টিক দিয়ে 2 স্টার দিয়ে রাখেন। পয়েন্ট গুলো পড়বেন, ভেতরে একবার করে রিডিং দিবেন, ঠিক আছে, 2 স্টার। এই হলো মোটামুটি আমাদের ইন্টারঅ্যাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার। মোটামুটি আপনাদের কাজ হবে তাহলে যে কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরবেন, ধরে অন্যান্য জায়গায় যে এক্সট্রা টপিক গুলো বা এক্সট্রা পয়েন্ট গুলো পাচ্ছেন সেগুলো সুন্দর করে লিখে একটা সুন্দর নোট গুছিয়ে ফেলবেন। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।